সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। ইয়েস স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা দেখি। এটা ছিল আপনাদের লাস্ট ক্লাসে আমরা পড়াইছিলাম। হুম, তো আমি জানি না লাস্ট ক্লাসে জিনিসগুলো আপনার মনে আছে কিনা। কুইজ দিতে গিয়ে হয়তো, কুইজের প্রিপারেশন নিতে গিয়ে হয়তো এটার দিকে আর মনোযোগ দেননি। হুম, আমরা এখানে কিন্তু ব্ল্যাঙ্ক স্লাইড ক্রিয়েট করি, কিছু ব্ল্যাঙ্ক স্লাইডের দরকার হবে আমাদের। ওকে, যদি লাগে। আচ্ছা, এখানে খেয়াল করেন। আমরা গতকালকে এতটুকু পর্যন্ত পড়ছিলাম। সবার আগে এতটুকু মনে আছে, স্ক্রিনটা শেয়ার করলাম। এটা কিসের ছিল বলেন তো? এই স্টেট ডায়াগ্রামটা টোটাল, আমাদের একটা ইকুয়েশন কমপ্লিট করতে হলে আমাদের টোটাল 5টা স্টেপ আছে, তাই না? প্রথম স্টেপ জন্য কি ছিল বলেন তো? রিপিট করেন এটা আমার সাথে। স্টেট ডায়াগ্রাম ছিল, তাই না? প্রথমে সবার আগে আপনাকে স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে। তারপরে কি যেন করতে হয় বলেন তো? স্টেট টেবিল। স্টেট টেবিল বানাইতে হয়। সেখান থেকে স্টেট ডায়াগ্রাম যদি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে সেখান থেকে স্টেট টেবিল আনাটা খুব সহজ। স্টেট টেবিল পেয়ে গেলে সেখান থেকে কি পাওয়া সহজ? স্টেট অ্যাসাইন টেবিল। অ্যাসাইন টেবিল। নামের সাথে খুব কাজেরও মিল আছে। স্টেট অ্যাসাইন টেবিল বেসিক্যালি কিছুই না, স্টেট টেবিলের প্রত্যেকটি স্টেটের মধ্যে একটা বাইনারি ভ্যালু অ্যাসাইন করবেন। এটাই। এরপরে কি করতে হয় জানো? কে ম্যাপ। আর লাস্টে যেটা হচ্ছে সার্কিট, সার্কিট ইমপ্লিমেন্টেশন। এই সবগুলো স্টেপ আমরা একটু একটু আলোচনা করছি। লাস্ট ক্লাস আমরা স্টেট অ্যাসাইন্ড টেবিল কিভাবে আনতে হয় সেটা পর্যন্ত দেখলাম। তো আজকে আমরা এক কাজ করি, জিনিসটাকে আরেকবার রিপিট করি। হ্যাঁ, দেখি আমাদের কতটুকু কি অবস্থা। উম, যে এখানে একটা ফাঁকা পেজে আমরা যাই সবার আগে। খেয়াল করেন তো, আমরা আবারও বলি, ওয়ান ওয়ান সিকোয়েন্সের জন্য করতেছি, তাহলে ওভারল্যাপিং কনফিগারেশন। ওয়ান ওয়ান সিকোয়েন্সের জন্য ওভারল্যাপিং, তো আমরা একটা একটা করি করি, যাতে করে আমাদের ইয়া হয়, উম, সময়টা বাঁচে, সেভ হয়। আমরা তাহলে সবার আগে স্টেট ডায়াগ্রাম ড্র করব, বলেন শুরু। স্টেট ওয়ান ওয়ান সিকোয়েন্সের জন্য স্টেট ডায়াগ্রাম যদি আঁকতে চাই, কয়টা স্টেট হবে? তিনটা। তিনটা। আমরা এফএসএম, তিনটা। আমরা মুড টাইপ করতেছি এক্স্যাক্টলি। তো মুড টাইপের তো একটা আপনার যে সিকোয়েন্সটা দেওয়া হয়েছে সেই সিকোয়েন্সে কয়টা বিট আছে, কয়টা ডিজিট আছে, তার সাথে এক যোগ করবেন, তাইলেই টোটাল স্টেট নাম্বার পেয়ে যাবেন। তাহলে যেহেতু মুড টাইপ বলে দিচ্ছি, এটা মুড টাইপ, ঠিক আছে? MOORE, মুড টাইপ, এটা বলে দিলাম। ওয়ান ওয়ান, তাহলে ওয়ান ওয়ান, তাহলে তিনটে স্টেট। প্রথম স্টেটটা যেন কি হবে? ইনিশিয়াল স্টেট। মনে করেন ইনিশিয়াল স্টেটটাকে আমি স্টেট দিলাম এ। তারপর স্টেটটা কি হবে বলেন তো? স্টেট বি। তারপরে স্টেটটাকে কি বলবো? স্টেট সি। তো এই স্টেট বিটার জন্য কিসের স্টেট হবে বলেন তো? স্টেট এ তো কি ইনিশিয়াল, তাই না? ইনিশিয়াল স্টেট না স্টেট এটা? স্টেট বিটা কিসের স্টেট হবে? একটা ওয়ান। ওয়ান পাওয়ার স্টেপ। একটা মাত্র ওয়ান। ব্র্যাকেটে আমি লিখি, ব্র্যাকেট সুন্দর করে ছোট করে লিখি, একটা মাত্র ওয়ান স্টেট। আর স্টেট কি হবে? দুইটা ওয়ানের স্টেট, তাই না? শেষ, আপনাদের আর কোনো স্টেটের দরকার না, আমরা এইভাবে স্টেট গুলা আগে আইডেন্টিফাই করে ফেলবো, শেষ। হ্যাঁ, এবার আমাদের আপনাদের মনে আছে আশা করি, শুরুতে কি করতে হয়? একটা রিসেটের অপশন রাখতে হয়। রিসেট অপশন যদি আপনি রিসেট করেন ডিভাইসটা, তাহলে সেটা যেন ডিরেক্ট ইনিশিয়াল থেকে শুরু হয়। রিসেট দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? রিসেট রিসেট অপশন দিয়ে দিলাম। আচ্ছা, এমন অবস্থায় আপনি বলেন তো, আপনার যেহেতু ওয়ান ওয়ান সিকোয়েন্স ডিলিট করতে হবে, ইনিশিয়ালি যদি ডাব্লিউ এর ভ্যালু, ডাব্লিউ হচ্ছে কি যেন ছিল মনে আছে? আচ্ছা, এই অবস্থায় ইনিশিয়ালি জেড ইকুয়ালস টু জিরো, মানে আপনার আউটপুট জিরো। স্টেট এ তেও বি তেও জেড জিরো, স্টেট সি তে গিয়ে জেডটা ওয়ান হবে। কেন বলেন তো? কারণ স্টেট সিটাই হচ্ছে আপনার ডিজায়ার্ড সিকোয়েন্সের স্টেট, মানে ওয়ান ওয়ান এর স্টেট। তো ওয়ান ওয়ান পাইলে আপনার আউটপুট হাই হয়ে যাবে। আপনি ওয়ান ওয়ানই খুঁজতেছেন, তো ওয়ান ওয়ান পাইছেন, আউটপুট হাই হয়ে গেছে। সিম্পল। আচ্ছা, ইনিশিয়ালি আপনি ইনপুট হচ্ছে আপনার কন্টিনিউয়াস ইনপুট বা কারেন্ট ইনপুট হচ্ছে ডব্লিউ। ডব্লিউ এর ভ্যালু প্রত্যেকটা ক্লক পালসে একবার একবার করে নতুন ভ্যালু আসে। প্রত্যেক ক্লক পালস মানে একটা ফুল সাইকেলে একবার জিরো, অথবা এই পরের সাইকেলে আবার অন্য কিছু একটা আসবে, ডাব্লিউ ভ্যালু জিরো ওয়ান ও জিরো, এরকম কিছু।
তো তো মনে করেন ডাব্লিউ এর ভ্যালু যখন জিরো হবে তখন ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থা ডাব্লিউ এর ভ্যালু জিরো হলে আপনার ইনিশিয়াল স্টেটে লুপ ব্যাক করবে, কারণ কি জিরোর জন্য ডেডিকেটেড কোনো স্টেট নাই। আবার ইনিশিয়ালে থাকা অবস্থা একদম শুরুতে যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পান তাহলে কোথায় যাবেন? ডাব্লিউ ইকুয়ালস ওয়ান পাওয়া মানে কি, আপনি দুইটা মানে ওয়ান ওয়ান সিকোয়েন্সের প্রথম ওয়ানটা পেয়ে গেছেন, তাহলে প্রথম ওয়ানটা পেয়ে যাওয়ার পরে এই একটা ওয়ান নিয়ে আমাদের যে স্টেট আছে সেটা আমরা খুঁজে বের করি। দেখেন একটা মাত্র স্টেট, ওয়ান এর স্টেট হচ্ছে স্টেট বি। ডাব্লিউ ইকুয়ালস ওয়ান এর আমরা স্টেট বি তে গেলাম। ওকে, এবার স্টেট বি তে আসেন, মনে করেন আপনি এখন স্টেট বি তে আছেন। স্টেট বি তে থাকা মানে কি অলরেডি একটা ওয়ান আপনার কাছে আছে। তো এই অবস্থায় স্টেট বি তে থাকা অবস্থায় অলরেডি একটা ওয়ান আপনার কাছে আছে, লিখে রাখেন কোথাও একটা এক কোণে একটা ওয়ান আপনার কাছে অলরেডি আছে। একটা ওয়ান থাকা অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু আবার ওয়ান পান তাহলে কি হবে? স্টেট মানে স্টেট বি তে আছেন মানে কি অলরেডি একটা ওয়ান আপনার কাছে আছে, এই অবস্থা আপনি আরেকটা ওয়ান পাইলেন, ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পাইলেন, তাহলে কি হবে? ওয়ান ওয়ান হয়ে গেল, এখন ওয়ান ওয়ান এর একটা ডেডিকেটেড স্টেট আছে। তো আপনি কোথায় চলে যাবেন? জাম দিয়ে আপনি জাম্প করে চলে যাবেন। মানে কখন যাবেন? যদি স্টেট বি তে থাকা অবস্থায় ডাব্লিউ ভ্যালু ওয়ান পান। আচ্ছা, এখন মনে করেন আপনি স্টেট জিরো ওয়ান স্টেট বি তে আছেন, মানে অলরেডি একটা ওয়ান আপনার কাছে আছে। এই অবস্থায় আপনি পরে পাইলেন কি? এই অবস্থায় আপনি পেয়ে বসছেন, ওয়ান না পেয়ে জিরো পেয়ে গেছেন, তাহলে হয়ে গেল ওয়ান জিরো। ওয়ান জিরোর জন্য কি ডেডিকেটেড কোনো স্টেট আছে আপনার কাছে? বলেন তো, ওয়ান জিরোর জন্য তো ডেডিকেটেড কোনো না স্টেট স্যার, নাই। হ্যাঁ। তো আপনি ওয়ান জিরো দিয়ে কি কোনো স্টেটে যেতে পারতেছেন না, তো হচ্ছে তাহলে এবার কাজ করেন, ওয়ানটাকে বাদ দিয়ে শুধু জিরো দিয়ে চিন্তা করেন, শুধু জিরো দিয়ে কি কোনো স্টেট আছে আপনার কাছে? সেটাও আপনার না কাছে স্যার, নেই। নাই। তাহলে আলটিমেটলি কোনো স্টেট যেহেতু নাই, তাহলে কোনোটাই মিলতেছে না, তাহলে কোথায় চলে যাবো? ইনিশিয়াল স্টেটে চলে যাবো। যেহেতু আমরা যা পাচ্ছি সেটা দিয়ে কোনো ডেডিকেটেড স্টেট নাই, ইনিশিয়ালে চলে যাবো শেষ। এটা হচ্ছে এইভাবে করলে আপনার বুঝতে সুবিধা হবে বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, এটা চলে যাবো। তারপরে আসেন, এবার আপনি স্টেট সিতে আসেন। স্টেট সিতে থাকা মানে কি, লিখে রাখেন কোথাও একটা। স্টেট সিতে আছেন মানে অলরেডি আপনার কাছে দুইটা ওয়ান আছে। তো স্টেট সি থেকে যখন শুরু করবেন এটাই মাথায় রাখবেন যে আপনার অলরেডি একটা দুইটা ওয়ান আপনার কাছে আছে। তাহলে স্টেট সিতে থাকা অবস্থায় আমরা ওভারল্যাপিং চিন্তা করতেছি, চিন্তা করেন স্টেট সিতে থাকা অবস্থায় যদি আপনি আবার ওয়ান পান, ডাব্লিউ এর ফলে যদি আবার ওয়ান পান তাহলে কি হবে? আপনি যদি যেহেতু স্টেট সিতে অলরেডি আছেন, মানে ওয়ান ওয়ান আপনার কাছে আছে, এই অবস্থায় আবার আপনি ওয়ান পাইছেন, তাহলে তিনটা ওয়ান হয়ে গেছে। এবং তিনটা ওয়ান হলে আপনি যদি ওভারল্যাপিং কনফিগারেশনটা চিন্তা করেন, তাই না? আপনি যদি ওভারল্যাপিং চিন্তা করেন তাহলে খেয়াল করেন, এই যে নতুন করে যে ওয়ানটা পেয়েছেন গ্রিন কালারের, এটা আর আগের, যেহেতু স্টেট সিতে আছেন, স্টেট সিতে থেকে অলরেডি ওয়ান ওয়ান আছে আপনার কাছে এবং এটা ওভারল্যাপিং এলাও করতেছে, তো স্টেট সিতে থাকা অবস্থায় অলরেডি একটা দুইটা ওয়ান ওয়ান ওয়ান। আর নতুন করে যে আবার ওয়ান পেয়েছেন, এই যে গ্রিন কালারটা দিয়ে নতুনটা বোঝাচ্ছে, নতুন নিউ ওয়ানটা স্টেট সিতে থাকা অবস্থায়, তাহলে এই যে দেখেন অলরেডি ওয়ান ওয়ান এর একটা ওয়ান আর নতুন করে যে ওয়ান পেয়েছেন সেই দুইটা মিলে আবার ওয়ান ওয়ান সিকোয়েন্স পেয়ে গেছেন, মানে যেহেতু ওভারল্যাপিং এলাও করতেছি আমরা। তো এটা ওভারল্যাপিং কনফিগারেশন, তাহলে কি হলো? কোন স্টেটে যাবে? ওয়ান ওয়ান এর স্টেট কোনটা? সি স্যার। সি, তাহলে ও আবার লুপ ব্যাক করে আবার এসে এখানে আসবে, ডাব্লিউ ওয়ানে আসবে। হ্যাঁ, যদি স্টেট সিতে থাকা হতো ডাব্লিউ ভ্যালু ওয়ান পান তাহলে আবার যে সিতে আসতেছে, যদি ওভারল্যাপিং এলাও করছে। আচ্ছা, এইবার আসেন আমরা চিন্তা করি এবার যে মনে করেন স্টেট সিতেই আছেন, মানে ওয়ান ওয়ান আপনার কাছে আছে, এই অবস্থায় আপনি পাই গেছেন জিরো। তাহলে জিরো পাইলে কি হলো বলেন তো? ওভারল্যাপিং যদি অ্যালাউ করছে আপনাকে, তাহলে আপনি ওভারল্যাপিং করে কি হবে? জিরোর সাথে ওয়ান ওভারল্যাপিং করলে যেটা পাচ্ছেন ওয়ান জিরো, ওয়ান জিরোর কি কোনো স্টেট আপনার কাছে আছে? না স্যার। ওয়ান জিরোর কোনো স্টেট আপনার কাছে নাই, তাহলে কি আছে? যেহেতু ওয়ান জিরো নিয়ে কিছু পাচ্ছেন না, তাহলে শুধু জিরো দিয়ে চিন্তা করেন, শুধু জিরো দিয়ে কি কোনো স্টেট আছে আপনার কাছে? না স্যার। নাই, তাহলে কোথায় চলে যাবেন? ইনিশিয়াল স্টেটে চলে যাবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনার এফএসএম ডিজাইন করে। এগুলো খুবই, এটা কিন্তু খুবই সিম্পল ফর্ম। আপনি আপনাকে এভাবে যেভাবে করাচ্ছি এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনার একটু বড় বা ঝামেলার কোশ্চেন আসলেও আপনার জন্য কঠিন হবে না বা মানে কষ্ট হবে না আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল এফএসএম এর স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম থেকে আবার আমরা কোথায় যাবো বলেন তো? স্টেট টেবিলে যাই। তো আমরা উপরে স্টেট ডায়াগ্রামটা আঁকলাম, এখানে আমরা স্টেট টেবিলটা ড্র করি। সবাই কি বুঝতেছেন? এভরিওয়ান, সবাই কি বুঝছেন? বুঝতেছেন না এমন কেউ আছে? লাস্ট ক্লাস অনেকেই বলছিলেন যে স্যার বুঝতে বুঝি নাই, একটু রিভিউ করতে হবে। এখন কি কিছুটা বোঝা যাচ্ছে? হ্যালো? ইয়েস স্যার। কি খবর? মানে আপনারা কি বুঝতেছেন? ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে জিনিসটা? জি স্যার, বুঝতেছি। Okay, বাকিদের কি অবস্থা? দুই একজন কথা বলতেছেন, বাকিরা না বুঝলে ইমিডিয়েটলি রেসপন্স করেন। কারণ আমি আবারও বলছি আপনাদেরকে যে এইগুলা হচ্ছে মানে এই টপিকটা হচ্ছে, মানে এখান থেকে দুইটা কোশ্চেন আসবে। আপনারা বলতেই পারেন যে স্যার এটা দুইটা টপিক, দুইটা সেট কোশ্চেন আসবে, আপনি দেরিতে কেন শুরু করলেন? এটা দেরিতে শুরু করার একমাত্র কারণ হচ্ছে আগে আপনারা বুঝে ফেলছেন আগের টপিক গুলো কিন্তু একটু কনফিউজিং। আপনারা এতগুলা ক্লাস নেওয়ার পরেও এখনো বলতেছেন যে এতগুলো ক্লাস নেওয়ার পরেও বলতেছেন যে স্যার আরো লাগবে। দেখেন বুঝতেই পারতেছেন যে কতটুকু কনফিউজিং ছিল আগের টপিক গুলো। ওইখান থেকে কোশ্চেন আসবে এক সেট, কিন্তু ওই এক সেট অ্যান্সার করতে আপনার বেশি করে দিতে হবে। সো ওটা চিন্তা করেই হচ্ছে আপনাদেরকে
টাইম বেশি বেশি এফএসএম টা যদি ক্যাচ করতে পারেন খুব সহজে, আর আশা করি ভুল হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, এবার স্টেট টেবিলে আসেন। স্টেট টেবিলে যখন যাবেন, স্টেট টেবিলে আমরা কি করি বলেন তো? এই যারা ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করতেছেন না, আমি জানি না কি অবস্থা হবে এদের। আচ্ছা, স্টেট টেবিলে আমরা বেসিক্যালি স্টেট ডায়াগ্রামটাকে ফুটাই তুলবো। আর স্টেট টেবিলের তিনটা কলাম থাকে, তিনটা কলাম কি কি বলেন? Present state, next state, output. এক্স্যাক্টলি। তাহলে আমরা এই যে প্রেজেন্ট স্টেট, টোটাল তিনটা কলাম থাকবে। প্রেজেন্ট স্টেট, তারপর কি? Next state. নেক্সট স্টেট, তারপর হলো কি আপনার আউটপুট। হুম, এটা হচ্ছে আপনার ইয়াটা, তিনটা কলাম। হ্যাঁ, এগুলোকে আমরা ক্লাসিফাই করি, আলাদা করে। আউটপুট বক্স করে ফেলা যায় একটা চাইলে। ঠিক আছে। আচ্ছা, এই যে প্রেজেন্ট স্টেট, এই নেক্সট স্টেট যেটা, এই নেক্সট স্টেটের মধ্যে আবার কি আছে বলুন তো? দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কলাম হবে, তাই না? এটা মনে রাখবেন। নেক্সট স্টেট অলওয়েজ কার উপর ডিপেন্ড করবে? প্রেজেন্ট স্টেট। এবং কার উপর ডিপেন্ড করবে? ইনপুট কি দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। আমি বারবার বলতেছি, নেক্সট স্টেট কার উপর ডিপেন্ড করবে? স্যার প্রেজেন্ট স্টেট আর ইনপুট। প্রেজেন্ট স্টেট এবং ইনপুট। আচ্ছা, আর যেহেতু আমরা মুড টাইপ করতেছি, মুড টাইপের আউটপুট কার উপর ডিপেন্ড করে? Present state. শুধুমাত্র প্রেজেন্ট স্টেট। এটা জাস্ট মাথায় রাখেন, এতটুকু মাথায় রেখে তারপরে ফার্দার আমরা আগাই চলেন। ঠিক আছে। তাহলে এখানে আমি বললাম নেক্সট এর দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল জিরো হলে নেক্সট এর একটা হয়, ডাব্লিউ ইকুয়াল ওয়ান হলে নেক্সট এর অন্য রকমের হয়। কেন বলেন তো? আপনি খেয়াল করেন, আপনি যখন এতে আসেন, এতে থাকা অবস্থায় ডাব্লিউ ইকুয়াল জিরো পেলে আপনি একদিকে যাচ্ছেন, এতে ব্যাক করছেন। কিন্তু ডাব্লিউ ভ্যালু ওয়ান পেলে আপনার নেক্সট সেট হয়ে যাচ্ছে কি? স্টেট বি। আপনার স্টেট বি মনে করেন এখন আপনি স্টেট বি তে আছেন, স্টেট বি তে থাকা অবস্থায় ডাব্লিউ ভ্যালু ওয়ান পেলে চলে যাচ্ছেন সি এর দিকে, আবার ডাব্লিউ ভ্যালু জিরো পেলে চলে যাচ্ছেন আপনি এ এর দিকে। মানে নেক্সট স্টেট যেটা সেটা চেঞ্জ হচ্ছে ডাব্লিউ এর উপর ডিপেন্ড করে। তো অলওয়েজ আপনি মিলি টাইপ করেন বা মুড টাইপ করেন, নেক্সট স্টেটে অলওয়েজ দুইটা কলামই থাকবে, ডাব্লিউ ইকুয়াল জিরো, ডাব্লিউ ইকুয়াল ওয়ান। এটা অলওয়েজ মনে রাখেন। আচ্ছা, আমরা এখন আপনাদেরকে বলছিলাম যে এই প্রত্যেকটা ইয়াকে একটা একটা করে ইয়ে দিয়ে ডিনাইট করতে আছে। খেয়াল করেন আপনার এখানে টোটাল স্টেট কয়টা হয়েছে বলেন তো? স্যার তিনটা। তিনটা স্টেট। তাহলে আমরা প্রেজেন্ট স্টেটের মধ্যে এই একটা স্টেট এ, আরেকটা স্টেট বি, আর লাস্ট আরেকটা স্টেট সি দিলাম। তাহলে তিনটা স্টেটের জন্য তিন রকম ভাবে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এই তিনটে স্টেট আমরা এবিসি। তাহলে এবার প্রথম একটা একটা করে শুরু করেন। যখন আপনি প্রেজেন্ট স্টেট আপনার এ, মানে আপনি যখন এতে আসেন, এই যে মনে করেন আপনি এতে দাঁড়ায় আছেন, এতে দাঁড়ানো থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু জিরো হলে আপনি নেক্সট স্টেট কোথায় যাচ্ছেন? A. স্যার এতে। এতেই যাচ্ছেন। তাহলে এই যে নেক্সট ঘরটা আমি ডাব্লিউ কাছে জিরোর জন্য ফিল আপ করতেছি, জিরো। এখন এতে আসেন আপনি, মানে অলরেডি আপনি এতে দাঁড়ায় আছেন। এই যে এতে দাঁড়ায় আছেন, এতে দাঁড়ানো অবস্থায় আপনার যদি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান হয় তাহলে কোথায় যাচ্ছেন আপনি? নেক্সট কি হচ্ছে? বি। স্যার বি। তাহলে বি দেখছেন? ওকে। এবার খেয়াল করেন, আপনি এবার তাহলে স্টেট এ এর কাহিনী শেষ। এবার স্টেট বি তে আসলাম। আপনি প্রেজেন্ট স্টেটটা এখন বি, আপনি এখন বিতে দাঁড়ায় আছেন। এই যে আমি বিতে দাঁড়ায় আছি, হ্যাঁ, বিতে দাঁড়ানো অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু জিরো পাই, ডাব্লিউ এর ভ্যালু জিরো পেলে এই ঘরটাকে ফিল আপ করবো। ডাব্লিউ জিরো পেলে কোথায় যাবো বলেন? এই যে কোন দিকে যাচ্ছি? স্যার এতে। এতে যাচ্ছেন। তাহলে আমার এই অবস্থায় আপনার এটা হবে এ। আর এ বি তে দাঁড়ানো আছেন, এই অবস্থায় যদি ডাব্লিউ ভ্যালু ওয়ান হয় তাহলে কোথায় যাচ্ছেন? স্যার সিতে। সি। তাহলে নেক্সট হয়ে যাচ্ছে সি। এবার আপনি লাস্ট স্টেজ যেটা, আপনি স্টেট আছেন সি তে, প্রেজেন্ট স্টেট এখন সি, আপনি সি তে দাঁড়ায় আছেন। সি তে দাঁড়ানো অবস্থায় আপনার ডাব্লিউ কাছে জিরো পেলে কোথায় যাচ্ছেন? এই যে এতে যাচ্ছেন। আবার এই সি তে দাঁড়ায় আছেন, সি তে দাঁড়ায় থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পান তাহলে কোথায় যাচ্ছেন? সিতেই আছেন, তাই কি না? দেখেন তো, স্টেট স্টেট ডায়াগ্রাম থেকে কি সুন্দর আমরা স্টেট টেবিলটা ড্র করে ফেললাম, খুব সিম্পল। এবার আউটপুটের কথায় আসি। আউটপুট কার উপর ডিপেন্ড করে যেন বলছিলাম? যেহেতু মুড টাইপ ডিজাইন করতেছি, আউটপুট কার উপর ডিপেন্ড করবে? যেহেতু আমরা মুড টাইপ ডিজাইন করতেছি, আউটপুট কার উপর ডিপেন্ড করবে? প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেট। আপনি প্রেজেন্ট স্টেট বলেন তো, আউটপুট কখন হাই হবে? প্রেজেন্ট স্টেট যখন, প্রেজেন্ট স্টেট কি হইলে আউটপুট হাই হবে? স্যার সিতে। এক্স্যাক্টলি, প্রেজেন্ট স্টেট যখন সি তখনই একমাত্র আউটপুটটা হাই হবে। তাহলে আপনার এই যে আউটপুট, আপনি প্রেজেন্ট স্টেট যখন, যেহেতু আপনার মুড টাইপের আউটপুট অলওয়েজ প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে, আপনার প্রেজেন্ট স্টেট যখন এ তখনও আউটপুট হাই হবে না। আপনার আউটপুটটা হাই হবে একমাত্র যখন আপনার প্রেজেন্ট স্টেটটা সি। কারণ সি মানে কোন স্টেট, কিসের স্টেট? এই সিটা কিসের স্টেট ছিল? এই যে ওয়ান ওয়ান এর স্টেট ছিল, দেখেন। তো বেসিক্যালি আপনি চাচ্ছেন ওয়ান ওয়ানই, আপনার সিকোয়েন্সটাই চাচ্ছে ওয়ান ওয়ান। তো ওয়ান ওয়ান যখন পাইছেন তখনই হাই হবে।
তো প্রেজেন্ট স্টেট যখন এ তখন আউটপুট জিরো, প্রেজেন্ট স্টেট যখন বি তখনও আউটপুট জিরো, প্রেজেন্ট স্টেট যখন সি তখন গিয়ে আউটপুটটা ওয়ান। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে আপনার স্টেট টেবিল। আপনি স্টেট টেবিল খুব সুন্দর করে পেয়ে গেছেন। এখন স্টেট টেবিল থেকে পরের স্টেপটা কি ছিল? স্টেট টেবিল থেকে পরেরটা যেন কি ছিল আমাদের? স্টেট অ্যাসাইন টেবিল, স্যার তাই না? স্টেবল। জি, স্টেট অ্যাসাইন টেবিল। তো এখন স্টেট অ্যাসাইন টেবিল যখন আমরা করি তখন সবকিছুই সেম থাকে, জাস্ট একটাই জিনিস করতে হবে, এই যে এ বি সি এই জিনিসগুলো দিয়ে তো আপনি কে ম্যাপ করতে পারবেন না। এ বি সি এর জায়গায় আপনাকে মানে পুরো এন্টায়ার জিনিসটাকে বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। তাইলে গিয়ে কি হবে, আপনি সেই বাইনারি সংখ্যার উপরে কে ম্যাপ অ্যাপ্লাই করে সিম্পলিফাইড এক্সপ্রেশন বের করতে পারবেন, সেই এক্সপ্রেশনটা যখন ইমপ্লিমেন্ট করবেন তাহলেই হয়ে গেল। ঠিক আছে। তো এই যে এখন এই এবিসি এগুলাকে কি করা যায়, কিভাবে কি করা যায়, কারণ আমরা যেটা করব প্রত্যেকটা স্টেট, এ একটা স্টেট, বি একটা স্টেট, সি একটা স্টেট, প্রত্যেকটা স্টেটকে একটা বাইনারি সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে একটু বলেন আপনি, যদি এবিসি কয়টা, তিনটা স্টেট না? তাহলে তিনটা স্টেট মানে মনে করেন কি আপনার তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট বাইনারি সংখ্যা লাগবে, তাই না? তিনটা স্টেটকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান বাইনারি দিয়ে, কেন বাইনারি, কেন এগুলাকে রিপ্রেজেন্ট করতে হবে বাইনারি দিয়ে? কারণ আপনি এই জিনিসটার উপরে কে ম্যাপ করবেন। কে ম্যাপ কি আপনার মনে আছে কিনা জানি না, ওই যে স্কোয়ার বক্স, গ্রিড বক্স আপনার 0 1 0 1 থাকে, ওইগুলোকে আপনি কে ম্যাপ করেন গ্রুপিং করে করে। এখন আপনার এখানে থাকবে এবি এবি দিলে তো গ্রুপিং করা যাবে না। তো এই এবি গুলা বা এবিসি এগুলাকে আপনি একটা বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। এখন বলেন তো আপনার তিনটা স্টেট আছে এবিসি, তিনটা স্টেটকে যদি বাইনারি দিয়ে প্রকাশ করতে চান তাহলে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট বাইনারি সংখ্যা লাগবে না, বলেন তো? জি স্যার। হ্যাঁ, এখন তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট বাইনারি সংখ্যা তৈরি করতে কয় বিট লাগবে? 2 বিট স্যার। 2 বিটে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা হয়, তাই না? টু টু দি জি পাওয়ার স্যার। এন। এখন যদি আপনি এন এর পাওয়ার 2 বসান তাহলে 4, তাহলে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট এই 2 বিট দিয়ে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা বানাতে পারবেন। তো আপনার আছে তিনটে স্টেট। তো বেসিক্যালি তিনটার মধ্যে চারটা যে ডিফারেন্ট ডিফারেন্ট চারটা সংখ্যা বানানো যাচ্ছে, চারটার মধ্যে তিনটাকে ইউজ করবেন আর একটাকে ডোন্ট কেয়ার হিসেবে রেখে দিবেন, তাহলেই হবে। এখন আপনি চাইলেও 1 বিট দিয়ে করতে পারতেছেন না, কারণ 1 বিট দিলে কি হবে বলেন তো? 1 বিট দিলে কি হয়ে যাবে? স্যার দুইটার বেশি রিপ্রেজেন্ট। দুইটার বেশি সংখ্যা আপনি বানাতে পারতেছেন না। হ্যাঁ, দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি যাতে করে কনফিউজ না হয়ে যান। ঠিক আছে। তো আপনি যদি ইয়া করেন, একটা দেখেন টু দি পাওয়ার এন ওয়ান করেন, তাহলে টোটাল 1 বিট দিয়ে টোটাল দুইটা সংখ্যা বানানো যাবে। দুইটা সংখ্যা দিয়ে দুইটা নাম্বার হলে এ আর বি কে মনে করেন রিপ্রেজেন্ট করতে পারেন, বাকিগুলো রিপ্রেজেন্ট করতে পারবেন না। তো আপনার এখানে আমাদের 2 বিট নিতে হবে। তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, স্টেট অ্যাসাইন টেবিল হচ্ছে এক্স্যাক্টলি স্টেট টেবিলের মতোই হবে। জাস্ট এখানে আপনি কি করবেন, এখানে প্রত্যেকটা জিনিসকে একটা বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করে দিবেন, দ্যাটস ইট। তাহলে আপনার এই প্রেজেন্ট স্টেটকে আমি মনে করি যে পিএস দিয়ে লিখতেছি আমাদের লেখার সুবিধার্থে বা আপনার ঝামেলা মানে হিজিবিজি কমানোর জন্য। আর এই নেক্সট স্টেটটাকে আমি আচ্ছা নেক্সট স্টেটটাকে কিভাবে লিখি, নেক্সট স্টেট, আর এটা হচ্ছে আপনার আউটপুট। ঠিক আছে। এখন আপনার যেহেতু প্রত্যেকটা স্টেট 2 বিটের, তাই না? আপনি তো বললেন, আপনারাই বললেন প্রত্যেকটা স্টেট 2 বিটের। তো এখানে আমাদের যেটা করতে হবে, চারটা ঘর করবো, 1 2 চারটা, চারটা ডিফারেন্ট আছে। ঠিক আছে, খেয়াল করে দেখেন আপনার যে এখানে কিন্তু তিনটা রো ছিল, এই একটা রো একটা রো, এখানে আমি কিন্তু চারটা রো বানাইছি, একটা দুইটা তিনটা চারটা। কেন বানাইছি? কারণ হচ্ছে আমার, কেন বলতে আপনি দেখবেন। আচ্ছা বলেন তো আপনার এখানে এ ছিল, এখানে বি ছিল, এখানে সি ছিল, এখানে ডাব্লিউ ইকুয়ালস টু 0 ছিল, এখানে ডাব্লিউ ইকুয়ালস টু 1 ছিল। এই আউটপুটকে প্রত্যেকটা জিনিসকে আপনাকে একটা একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। আপনি এখন আইডেন্টিফাই করে ফেলছেন যে আপনার 2 বিট দিয়ে আপনি এবিসি স্টেট গুলাকে 2 বিটের বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করবেন। ঠিক আছে। তো তাহলে চিন্তা করেন, এই নেক্সট স্টেটটাকে আপনার কোনো একটা কিছু একটা দিয়ে প্রকাশ করতে হবে, যেহেতু 2 বিট প্রেজেন্ট স্টেট, এটা 2 বিটের না? এবিসি এগুলো কয় বিটের? 2 বিট না? এগুলাকে আমরা কি বলছিলাম যে ওয়াই 2 ওয়াই 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে বলছি। 2 বিট ওয়াই 2 এর জন্য, ওয়াই 2 হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, ওয়াই 1 হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। মানে এটা আপনি ডান পাশে লিখবেন ওয়াই 1 কে, ঠিক আছে, আর বাম পাশে হবে ওয়াই 2। আর নেক্সট স্টেটকে আমরা বলছিলাম আরেকটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করেন, মনে করেন আমি বলে দিলাম যে এম 1 দিয়ে রিপ্রেজেন্ট করে। আর আউটপুটটাকে আমরা অলওয়েজ জেড দিয়ে রিপ্রেজেন্ট করে আসছি, তাহলে এটা ওকে। ঠিক আছে, সমস্যা নেই, আউটপুটটাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করে আসছি। তো এটা যদি হয়, আপনি এই যে এখানে যা যা আছে সেটাই লিখেন। এখানে এ ছিল, এখানে এ এক পাশে লিখতেছি, কেন লিখতেছি একটু পরে দেখবেন আমরা। এক পাশে পাশে লিখে দিতেছি এ সি। তো এ সি, ঠিক আছে। দেখেন 0 0 1 সংখ্যাগুলো লিখে ফেলছি। আচ্ছা, এটা কেন লিখছি বলুন তো, এখন আপনারা দেখবেন কেন লিখছি আমরা। তাহলে বলেন তো এ কে মনে করেন আপনার, যেহেতু আপনি 2 বিট দিয়ে করতেছেন, হ্যাঁ 2 বিট দিয়ে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা যদি বানাতে যান তাহলে কি হবে? 0 1 একটা অপশন হবে, 0 একটা অপশন, 0 1 একটা অপশন, 1 0 একটা অপশন, 1 1 একটা অপশন। এই ডিফারেন্ট ডিফারেন্ট চারটা সংখ্যা পেয়ে গেছেন 2 বিট বাইনারি দিয়ে। 2 বিট বাইনারি ডিজিট দিয়ে
আপনারা এই টোটাল এই চারটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা বানাতে পারছেন। তো আমি বললাম যে এ কে আপনি 0 0 দিয়ে রিপ্রেজেন্ট করেন, বি কে আপনি 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করেন, সি কে আপনি 1 0 দিয়ে রিপ্রেজেন্ট করেন। আর এই 1 1 কে এভাবে ফেলে রাখেন, কোনো যেহেতু আপনার কোনো আলাদা কোনো স্টেট লাগতেছে না, এ বি সি দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা তো ফাঁকা থেকে গেল কারণ আপনি চারটা ডিফারেন্ট সংখ্যা বানাইতে গেছেন। কারণ এই তিনটা দিয়ে ইউজ করলেন, আরেকটা ইউজ করলেন না, দেখতে ব্যাপারটা হয় না আসলে। হ্যাঁ, এই জন্য এটাকেও বসাই দিন। এই আরেকটা কারণ আছে, যে কারণ হচ্ছে কে ম্যাপ করতে গেলে 4/2 বা আপনার 2/2 হইতে হয়, বা আপনার 2/4 হইতে হয়। এখন আপনি যদি এখানে তিনটা করেন তাহলে 3/2 হয়ে যাবে, 3/2 দিয়ে কখনো কে ম্যাপ হয় না। তো দ্যাটস ওয়াই আপনাকে সবগুলা এটা ইউজ করতে হবে, ঠিক আছে? এবার বলেন তাহলে এখন কি করবেন জানেন, এখানে যেখানে যেখানে এ দেখবেন সেখানে সেখানে জিরো বসাবেন, যেখানে যেখানে বি দেখবেন সেখানে সেখানে 0 1 বসাই দিবেন। এই স্টেট টেবিলের মধ্যে স্টেট টেবিল যা পাইছেন জাস্ট মডিফাই কি করছি, প্রেজেন্ট স্টেটটাকে একটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, এই যে Y2 Y1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। নেক্সট এটাকেও এই যে M2 M1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, জেড আউটপুটটাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর কিছুই না। তারপরে এই এ বি সি যা আছে এই যেখানে এই দেখবেন সেখানে জিরো দিয়ে রিপ্রেজেন্ট, তাহলে এতে আমি 0 0 রিপ্রেজেন্ট করলাম, এখানেও 0 0, এখানেও 0 0। আর বি কে আমি কি করলাম, 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সি কে করলাম কি 1 0 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যে 1 0 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এতটুকু করে এবার আমি এবিসি গুলাকে চাইলে মুছে দিতে পারি। তাহলে কি করতে পারি, এবিসি গুলাকে মুছে দিতে পারি না বলেন তো? এবিসি গুলাকে মুছে দিয়ে আমি একটু ক্লিন করে লিখি, তাহলে আমার হয়ে যাবে এই যে জিরো, এই যে জিরো, 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 জিরো। ঠিক আছে? তারপরে এখানে কি ছিল এটা মনে রাখেন, বি ছিল 0 1 ছিল, এখানে 1 0 ছিল, এটা just মনে রাখেন। কেন করতেছি এটা খেয়াল করবেন। তাহলে আমি এবিসি গুলোকে মুছে দিলাম, তাহলে এখানে আমি 0 1, 1 0 1 0, ওকে, দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখেন এই 1 1 এর জন্য তো কোনো স্টেট নেই, তাহলে এই ঘরগুলোতে আমি কি ফাঁকা রাখবো না, এই ঘরগুলোকে আমি ডোন্ট কেয়ার দিয়ে দিবো। এগুলোকে কি হবে, এগুলো ডোন্ট কেয়ার দিয়ে দিবো। তাহলে আমি যে ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, দুই বিটের জন্য দুইটা ডোন্ট কেয়ার ইউজ করেন, দেখছি ওকে, তেমন কঠিন কিছু না। তাহলে এ হচ্ছে আপনার স্টেট অ্যাসাইন টেবিল পেয়ে গেছেন এবার, দেখছেন? তাহলে স্টেট টেবিলের সাথে স্টেট অ্যাসাইন টেবিলের সম্পর্ক খুবই মানে খুবই ইজিলি পাওয়া যাচ্ছে, তাই না? ওকে, খেয়াল করেন এতটুকু কি বুঝছেন সবাই, স্টেট টেবিলের সাথে স্টেট অ্যাসাইন টেবিল সবাই কি বুঝছেন? जी सर। আচ্ছা, আই হোপ সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন এটা, কারণ আপনার নাকি একজন মেসেজ দিচ্ছেন, কি বলতেছেন, সরি অন মাই ওয়ে হোম আফটার টিউশন। আচ্ছা, আপনারা অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক বেশি কনসার্ন, যারা পড়ানো মানে পড়াটা বোঝার চাইতো অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদের বেশি চিন্তা, যা বুঝতেছি। তো দেখছি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে অ্যাসাইন টেবিল। আমি জানি না সবাই বুঝতেছেন কিনা, মনোযোগ দিচ্ছেন কিনা আমার হাতে নাই, যদি আপনারা মনোযোগ না দেন তাহলে আপনারা মানে কিছু করতে করার নাই আর কি, রাইট নাও। তো আই হোপ যে আপনারা বুঝছেন। রেকর্ডিং তো থাকবে, হোপফুলি পরে দেখে নিবেন যদি কারো প্রবলেম থাকে। তো এটা হচ্ছে স্টেট টেবিল গেল, স্টেট অ্যাসাইন টেবিল গেল। এবার আপনার কাজ হচ্ছে কি জানেন, এই স্টেট অ্যাসাইন টেবিল ইউজ করে এখন আপনি কে ম্যাপ করবেন, তাই না? আমাদের তিনটা পাঁচটা স্টেপ ছিল, প্রথমে স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিল, স্টেট অ্যাসাইন টেবিল, কে ম্যাপ, দেন ফাইনাল সার্কিট। তো আমরা এখন স্টেট অ্যাসাইন টেবিল করে ফেলছি, এখন আমরা কি করব, এটা থেকে কে ম্যাপ করব। এখন এই কে ম্যাপ করার সময় যে এই জিনিসটা সবাই ফেস করে, সবাই একটু প্যাচ লাগাই ফেলে এই জায়গাতে এসে। একটু মনোযোগ দিয়ে দেখেন, কে ম্যাপ খুব সিম্পল, জাস্ট ধরতে পারে সবকিছু আপনার কাছে হাতের কাছে, এখন আপনার আপনার নতুন করে করার মতো কিছুই নাই। এগুলোকে আমরা একটু সেপারেটলি লিখি, এটা Y2, এটা Y1, কেন সেপারেটলি লিখতেছি পরেই বুঝবেন। M2 M1, ঠিক আছে? এবার আপনি আহ তিনটা এক্সপ্রেশন পাবেন এখানে, টোটাল টোটাল তিনটা এক্সপ্রেশন পাবেন। আবারও বলতেছি, তিনটা এক্সপ্রেশন পাবেন। এই তিনটা এক্সপ্রেশন কি কি সেটা একটু আমরা দেখি। তিনটা এক্সপ্রেশন হচ্ছে আপনার, আপনি আহ তিনটা এক্সপ্রেশন কি কি সেগুলো হচ্ছে আপনার এই যে এই নেক্সট স্টেটের জন্য, এই নেক্সট স্টেট যেটা, এই নেক্সট স্টেটের 2 বিট M2 M1, M2 M1 এর জন্য আপনি দুইটা এক্সপ্রেশন পাবেন, M1 এর জন্য একটা এক্সপ্রেশন আসবে, M2 এর জন্য একটা এক্সপ্রেশন আসবে, আর একটা এক্সপ্রেশন পাবেন এই জেড এর জন্য। এই হচ্ছে তিনটা এক্সপ্রেশন, মানে নেক্সট স্টেটের এক্সপ্রেশন লাগবে, আউটপুটের এক্সপ্রেশন লাগবে। আপনার মিলি করেন, মিলি টাইপ করেন বা মুড টাইপ করেন, যে টাইপেরই করেন, আপনার যদি কেম্যাপ করতে হয় টোটাল তিনটা এক্সপ্রেশন বের করতে হবে কেম্যাপ থেকে। সরি, টোটাল দুই দুই মানে দুইটা জিনিসের জন্য এক্সপ্রেশন বের করতে হবে, নেক্সট স্টেটের জন্য একটা এক্সপ্রেশন, আউটপুটের জন্য একটা এক্সপ্রেশন। এখন আম, এটা এটা আমাকে এই জিনিসটা একটু বলেন সবাই, যে নেক্সট স্টেটের জন্য কি সবসময় দুইটা এক্সপ্রেশনই আসবে? এই যে নেক্সট স্টেটের জন্য আমি বললাম দুইটা এক্সপ্রেশন, M2 এর জন্য একটা এক্সপ্রেশন, M1 এর জন্য একটা এক্সপ্রেশন, সবসময় কি এটাই হবে? সবসময় কি দুইটা নেক্সট স্টেটের মধ্যে দুইটাই এক্সপ্রেশন আসবে নাকি? মানে আপনি এখানে বেসিক্যালি, তাই তো আশা করি। আচ্ছা হ্যাঁ বলতেছি, দাঁড়ান। মনে করেন এই যে M2 M1 আর জেড, এই M2 M1 হচ্ছে বেসিক্যালি কি আপনার নেক্সট স্টেট NS, হ্যাঁ, আর জেডটা তো আপনার আউটপুট, এটা বুঝে যাচ্ছে।
এই এই আপনার অলওয়েজ কাজ কি, নেক্সট স্টেটের জন্য এক্সপ্রেশন বের করা, আউটপুটের জন্য এক্সপ্রেশন বের করা। এখন নেক্সট স্টেটে যদি দুই বিট থাকে, যে M2 M1 যদি থাকে, তাহলে M2 এর জন্য একটা এক্সপ্রেশন, M1 এর জন্য একটা এক্সপ্রেশন আসবে, আর জেড এর জন্য তো একটা এক্সপ্রেশন আসবে। আর আমার কোশ্চেন সবসময় কি এই নেক্সট স্টেটের জন্য মানে M2 M1ই থাকবে, নাকি আরো কম বেশি থাকতে পারে? কম বেশি থাকতে পারে, কেন বলেন তো? মনে করেন আপনার ডাব্লিউ তে ডাব্লিউর ভ্যালু বাড়লে সেভাবে বাড়বে না। এক্স্যাক্টলি, আপনার যদিও এই যে এখানে কয়টা স্টেট আছে, তিনটা স্টেট আছে, তাই আপনি দুই বিটের বাইনারি ইউজ করতেছেন। যদি আপনার স্টেট সংখ্যা 8টা হইতো বা 5টা হইতো, 5টা হইলে কি আর দুই বিট দিয়ে 5টা সংখ্যাকে মানে প্রকাশ করা যেত? না তো, তাই না? 5টা স্টেট হলে কি ABCDE, তাহলে আপনি দুই বিট দিয়ে তো পারবেন না, দুই বিট দিয়ে ABCD পর্যন্ত যায়, ই কে কি দিয়ে রিপ্রেজেন্ট করবেন? তখন আপনার কয় বিট মুভ করতে হইতো বলুন তো? তখন কয় বিটে মুভ করতে হইতো, কয় বিট দিয়ে মানে লাগতো, তখন কয় বিট বাইনারি লাগতো? 5টা স্টেটকে তিন মানে বিট দিয়ে। 3 বিট লাগতো। তো 3 বিট হলে তখন কি নেক্সট স্টেট কি M2 M1 হইতো, নাকি M3 M2 M1 হইতো? 3 বিট বাইনারি হইলে আপনি, 3 বিট যদি হইতো, তাহলে আপনার নেক্সট স্টেট মানে এই প্রত্যেকটা স্টেটকে আপনি 3 বিট বাইনারি দিয়ে প্রকাশ করতেন। মনে করেন যে 0 0 1 এরকম করে দিতেন, তাহলে কি একটা হবে M3, আরেকটাকে প্রকাশ করতেন মনে করেন M2, আরেকটাকে M1। তাহলে দেখেন তো, যদি আপনার স্টেট সংখ্যা চেঞ্জ হয়ে যায়, স্টেট সংখ্যা চেঞ্জ হইলে বেসিক্যালি কি হচ্ছে আপনার, ওই যে ওই অনুযায়ী স্টেট নাম্বার চেঞ্জ হচ্ছে। স্টেট নাম্বার যদি চেঞ্জ হয়, তখন ওই যে আপনার প্রত্যেক স্টেটে কয়টা কি থাকতেছে সেটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার এই যে সোজা কথা, আপনার কাজ হচ্ছে দুই দুইটা দুইটা জিনিসের জন্য আউটপুট কে ম্যাপ করবেন। আউটপুটের জন্য একটা কে ম্যাপ, নেক্সট স্টেটের জন্য কে ম্যাপ করবেন। তাহলে এখন এখন যদি নেক্সট স্টেটে যদি আবার M2 M1 থাকে, তাহলে M1 এর জন্য একটা এক্সপ্রেশন পাবেন, M2 এর জন্য একটা এক্সপ্রেশন পাবেন, আউটপুটের জেড এর জন্য একটা এক্সপ্রেশন পাবেন। এখন নেক্সট স্টেটে যদি M1 M2 ছাড়া যদি M3 M2 M1 হয়, তাহলে M3 এর জন্য একটা, M2 এর জন্য একটা, M1 এর জন্য একটা এক্সপ্রেশন পাবেন, ঠিক আছে? সোজা বাংলায় নেক্সট স্টেটের যা যা থাকবে, নেক্সট স্টেটের প্রত্যেকটার জন্য একটা করে এক্সপ্রেশন পাবেন, প্রত্যেক বিটের জন্য একটা করে এক্সপ্রেশন পাবেন নেক্সট স্টেটে, আর আউটপুটের প্রত্যেকটা বিটের জন্য একটা করে এক্সপ্রেশন পাবেন। সোজা কথা হচ্ছে এটা, আর কিছু না। ওকে, এখন আপনারা আমাকে এটা বলেন, ঠিক আছে, এই নেক্সট স্টেটটা কার ফাংশন? নেক্সট স্টেট কার ফাংশন বলতে আমরা কি বুঝি? একটা জিনিস যার উপর ডিপেন্ড করে আছে তাকেই তো বুঝি। এই যে নেক্সট স্টেট, এই নেক্সট স্টেটটা কার ফাংশন? আমি মনে করি নেক্সট স্টেটকে এম দিয়ে বললাম, এম ইজ ডব্লিউ এর। ডাব্লিউ, এবং কি আর কি? ওয়াই। নেক্সট স্টেট কার উপর ডিপেন্ড করতেছে? নেক্সট স্টেট কি হবে সেটা কার কার উপর ডিপেন্ড করতেছে? ডাব্লিউ এর ভ্যালু কি হবে সেটা ডিপেন্ড করতেছে, আবার প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতেছে প্রেজেন্ট স্টেট আর ডাব্লিউ, তাই না? আমি বলে আসছিলাম কিন্তু অলওয়েজ মনে রাখবেন, নেক্সট স্টেট সব সময় যে টাইপের মানে এফএসএমই হোক না কেন, নেক্সট স্টেট সব সময় আপনার এই প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে, এট দ্য সেম টাইম ডাব্লিউ এর উপরও ডিপেন্ড করবে। ডাব্লিউটা হচ্ছে কারেন্ট ইনপুট। তাহলে আমি লিখতে পারি যে এই এম এম যেটা এম হচ্ছে ফাংশন অফ, বা M2 বলি, M2 ইজ এ ফাংশন অফ W Y2 এন্ড Y1, লিখতে পারি কিনা? যেহেতু আমার নেক্সট স্টেট হচ্ছে কার উপর ডিপেন্ড করবে, প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে, আবার ডাব্লিউ এর উপর ডিপেন্ড করবে, তাহলে আমি লিখতে পারি যে M2 তে আপনি ডাব্লিউ পাবেন Y2 Y1, মানে M2 এর যে এক্সপ্রেশনটা পাবেন সেখানে কোন কোন ভ্যারিয়েবল গুলো থাকবে, ডাব্লিউ থাকবে, Y2 থাকবে, Y1 থাকবে, এটা ভেরি কমন। এবার আমাকে বলেন আউটপুট, সেম সেম গোস ফর M1, তাই না? এটা M2 এর জন্য যা হবে M1 এর জন্যই তাই হবে। এবার আমাকে বলেন জেড কার উপর ডিপেন্ড করতেছে, জেড কার ফাংশন? এটা যেহেতু মুড টাইপ এফএসএম, জেড কার ফাংশন হবে? প্রেজেন্ট স্টেট। শুধুমাত্র প্রেজেন্ট স্টেট, মানে শুধুমাত্র Y2 Y1 এর উপর ডিপেন্ড করবে জেডটা। তাহলে জেড এর যে এক্সপ্রেশন পাবেন, জেড এর এক্সপ্রেশনে দেখবেন শুধু Y2 আর Y1 থাকবে, ডাব্লিউ কখনোই, মুড টাইপ এফএসএম এর জেড এ কখনোই ডাব্লিউ থাকবে না। আপনারা, আমি আবারও বলতে এই জিনিস সবাই ভুল করেন, যে নেক্সট স্টেটের এক্সপ্রেশন যেহেতু নেক্সট স্টেট প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে, আবার আপনার কারেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে, তাই আপনি নেক্সট স্টেটের জন্য যে যতগুলো এক্সপ্রেশনই পান না কেন, সবগুলো এক্সপ্রেশনে W Y2 Y1 থাকতেই পারে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তিনটাই থাকতে পারে, ওকে। আম, আর জেড যেহেতু মুড টাইপ, যেহেতু এফএসএম এফএসএম মুড টাইপ এফএসএম এ জেড শুধুমাত্র কারেন্ট ইনপুট, সরি, শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে, তাই শুধুমাত্র এখানে Y2 Y1 পাবেন, ডাব্লিউ কখনোই পাবেন না। ডাব্লিউ পাবেন কোথায়? এই জেড এক্সপ্রেশনে ডাব্লিউ পাবেন একমাত্র মিলি টাইপে গেলে। মিলি টাইপ আমি এখনো পড়াইনি, তো মুড টাইপ এফএসএম এর আউটপুট এক্সপ্রেশনে কখনো আপনি ডাব্লিউ পাবেন না, ঠিক আছে? এতটুকু কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ক্লিয়ার করা গেছে এতটুকু? যদি ক্লিয়ার করে হয়ে থাকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আমি এখানে আবার কে ম্যাপের প্রিপারেশন নিচ্ছি, কে ম্যাপ কিভাবে আঁকবো খেয়াল করেন। কে ম্যাপ যদি আঁকতে চান আপনার, আপনি এখন, আপনি প্রথমে আমরা বলেন তিনটা কে ম্যাপ করতে হবে এখানে, কেন বলেন তো? নেক্সট স্টেটের জন্য একবার কে ম্যাপ করবেন, আউটপুটের জন্য একবার কে ম্যাপ করবেন। এখন নেক্সট স্টেটে আবার কি আছে, M2 আছে, আবার M1 আছে। তাহলে M2 এর জন্য একবার এক্সপ্রেশন, একবার কে ম্যাপ করতে হবে, M1 এর জন্য একবার এক্সপ্রেশন করতে হবে, জেড এর জন্য একবার এক্সপ্রেশন করতে হবে, তাহলে তিনবার এক্সপ্রেশন করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি ফর M2, আমরা কে ম্যাপটা করি। এন্ড বলেন তো M2, M2 তে কে কে থাকবে? M2 কার উপর ডিপেন্ড করতেছে?
মানে M2 এর এক্সপ্রেশন যেটা পাবেন সেখানে কে কে থাকবে, একটু আগেই বলছিলাম। W y2 y1. এক্স্যাক্টলি। M2 ইজ এ ফাংশন অফ W y2 and y1। তাহলে কয়টা 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 ইনপুট হইলো, ইনপুট সংখ্যা কয়টা হইলো? তিনটা না? তিনটা হইলে কে ম্যাপটা কত বাই কত হয়? তিনটা ভ্যারিয়েবল দিয়ে কে ম্যাপটা কত বাই কত হবে? 4 by 2. এই ঠিক করে বলেন, তিনটা দিয়ে কে ম্যাপ স্যার কত টু বাই? বাই ফোর ওয়ান বাই টু টু, টু বাই ওয়ান, টু টু বাই বাই ওয়ান, ওয়ান টু বাই ওয়ান, তাই না? যেহেতু আপনার তিনটা ভ্যারিয়েবল, তাহলে এই যে এক পাশে রাখবেন এই যে, সরি 4/1, আমি বলতেছি ভুল বলতেছি, এরকম আমার সাথে ভুল বলতেছি। 4/1 হবে কেন বলুন তো, যেহেতু তিনটা ভ্যারিয়েবল। M2 যে কেমএ পাবেন, M2 কার উপর ডিপেন্ড করতেছে? W y2 y1 এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে আপনি কেমএ যখন করেন, মনে আছে আপনাদের, এইদিকে একটা দেন এদিকে একটা দেন, তাহলে আমি এখানে মনে করেন y2 y1 এখানে দিলাম, ঠিক আছে? আর আপনার এই W তে এখানে দিয়ে দিলাম। ওকে, এরকম দেই তাহলে দেখেন কি হয়। তাহলে যেটা হবে, আমি এই কে ম্যাপটা কিভাবে বানাইতে হয় এটা আমি ভালো করে দেখাই দিচ্ছি, আপনারা কাইন্ডলি এটাকে ভালো করে দেখে নেন। এই y2 y1 এর জন্য কম্বিনেশন কি কি হবে? 0 0 0 1 1 1 1 0। আর ডাব্লিউ যেহেতু একটা বিট, তাহলে 0 আর 1 শুধু, তাই না? ঠিক আছে, তাহলে কত বাই কত কে ম্যাপটা কত বাই কত হইলো বলেন? 4/1 হইলো না কে ম্যাপটা? দেখেন তো, আমার আমার কে ম্যাপে আমি জানি অলরেডি M2 টা কার ফাংশন, আমি জানি M2 এর ফাংশন হবে W y2 y1 এর ফাংশন হবে, আমি জানি। তাই আমি এই তিনটা ভ্যারিয়েবল দিয়ে আমি আমার কে ম্যাপটার গ্রিড সংখ্যা বানাই ফেলছি, তাই না? উপরে দিলাম y2 y1, আর লম্বা যে আপনার ভার্টিক্যালি দিলাম W কে রাখলাম, ঠিক আছে কিনা? সবাই কি এতটুকু ধরতে পারছি বলেন তো? এই যে কে ম্যাপের Sir, কয়টা কয়টা এটা গ্রিড ফোর হবে এটা বাই বলুন? টু হচ্ছে না স্যার? হ্যাঁ, ও সরি 4/2, হ্যাঁ। আমি আগে মনে 4/1 বলছি, সরি, হ্যাঁ। আপনাদের হয়েছে, আপনাদের পরে কারেক্ট, ওকে, হ্যাঁ। আমি ভুলে বলে ফেলছি, ঠিক আছে, বুঝে গেছে। কেউ কনফিউজ হয়েন না, আপনার যারা 4/1 বলার মানে শোনার পরে যদি আমি যদি মানে বলে থাকি যে ভুল বলছো, ওটা সরি, এটার জন্য ভুল হয়েছে, এটা হ্যাঁ। তাড়াহুড়ো ইয়ে করে ফেলছি। এখন বুঝতেছেন তো কত বাই কত এটা? 4/2 না এটা গ্রিডটা? তাই চলে বলেন, জবাব দেন, জি ফোর বাই স্যার। টু জি স্যার। হ্যাঁ, এই 4/2। এইবার এখন আপনি বলেন কোন ঘরে কি বসাবেন, এটা এখন এটাই হচ্ছে এখন আসল কাহিনী, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ, এটা এখন কিভাবে করা যায় খেয়াল করেন। আহ ওদেরকে একটা এখানে দেখে আছি জাস্ট, এখানে 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 দেখেন একটু কি হচ্ছে, হ্যাঁ। y2 y1 যেটা হচ্ছে নেক্সটেড, কোথায় গেল? হ্যাঁ, এবার এখানে খেয়াল করেন আপনার এখন, আপনি আপনারা এখন কিভাবে করবেন এবার একটু একটু মনোযোগ দেন, হ্যাঁ। এটা খুব ইম্পর্টেন্ট, সহজ, খুব ইম্পর্টেন্ট। এবার বলেন, এই যে আপনি এই যে y2 y1, এই যে উপরের ঘরগুলা, এই উপরের ঘরগুলা আসলে কি বোঝাচ্ছে? y2 y1 কি আসলে কি বোঝাচ্ছে? প্রেজেন্ট স্টেট বোঝাচ্ছে না এগুলা দিয়ে? প্রেজেন্ট জি স্টেট স্যার। বোঝাচ্ছে, বোঝাচ্ছে, ওকে। তাহলে আমি যদি বলি এই যে প্রেজেন্ট স্টেট 0 0, তাহলে এবার আপনি বললাম না আপনি স্টেট অ্যাসাইন টেবিল থেকে করবেন, দেখেন এই যে এই 0 0 জন্য আমরা করবো এখন। এই 0 0 জন্য করা মানে কি, এই যে স্টেট অ্যাসাইন টেবিলের এই কলামটা দিয়ে মনোযোগ দিতে হবে, কারণ এই কলামটাই একমাত্র প্রেজেন্ট স্টেট যখন বা 0 0, তার জন্য তো এই কলামটাই দায়ী নাকি, মানে এই রোটাই দায়ী, তাই না? জি স্যার। আবার একটু বলি, এই আমরা এখন প্রথমে এই যে 0 0 জন্য করবো, এখন এই 0 0 মানে কি, কিসের ভ্যালু 0 0টা? y2 y1 এর ভ্যালু, তাহলে y2 y1 তো প্রেজেন্ট স্টেট, তাহলে এই প্রেজেন্ট স্টেট এই স্টেট অ্যাসাইন টেবিলে আসেন। এবার এই 0 0 জন্য তো হচ্ছে এই রোটা হিসাব করলে আমার হয়ে যাচ্ছে, আর কোনো কিছু লাগতেছে? লাগতেছে না। তাহলে এবার চিন্তা করেন, এই যে y2 y1 এর ভ্যালু যখন 0 0, মানে এই যে y2 y1 এর ভ্যালু যখন 0 0, এই স্টেট অ্যাসাইন টেবিলের এই রোর দিকে তাকান, তখন w এর ভ্যালু যখন 0, তখন w এর ভ্যালু 0 হলে আমরা কার জন্য করতেছি খেয়াল করেন, আমরা কিন্তু M2 এর জন্য করতেছি। এখন M2 কোনটা বলেন তো? এই যে আমি যদি এই বরাবর কাজ করি, M2 কোনগুলা? M2 কিন্তু এই যে এই সাইডের গুলো M2, এই যে এগুলো M2, তাই না? MSB টা M2, বুঝতে পারছি, এই যে MSB কিন্তু M2, এগুলো হচ্ছে MSB, MSB গুলো আপনার M2 হিসেবে কাজ করতেছে। তো এটা একটু মাথায় রাখবেন, সবাই এখানেই প্যাচটা লাগে, ঠিক আছে? আমি এগুলো মুছে দিক, একটু ক্লিয়ার করার ট্রাই করি যাতে করে এখন আঁকাআঁকি করলে সমস্যা না হয়।
আছে। এবার আসেন, এবার বলেন যে আমার ডাব্লিউ, সরি, এই যে Y2 Y1 যখন 0 0, যখন 0 0, এই যে এই রোটা দেখবো, এই রোতে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু যখন 0 তখন M2 এর ভ্যালু কত? এই যে ডাব্লিউ এর ভ্যালু 0 আসছে এখানে, ডাব্লিউ এর ভ্যালু 0 যখন 1 তখন M2 এর ভ্যালু কত? এটাই না M2 এর ভ্যালু? জি দেখেন স্যার। আমি একটা একটা করে আগাই। এই যে Y2 Y1, মানে আপনি এই যে প্রথমে 0 0 চিন্তা করেন, মানে Y2 Y1 মানে প্রেজেন্ট স্টেট যখন 0 0, এই যখন 0 0, এই রো বরাবর সামনের দিকে আগাবো, এই রো বরাবর আমি এদিকে যাবো। ঠিক আছে, তো এতটুকু ঠিক করলাম। এখন এটা এই রো বরাবর এদিকে যদি আমি যাই, এই রো বরাবর এদিকে যাওয়ার পরে এবার খেয়াল করেন, আপনার কি প্রথমে আপনি এই ঘরটা ফিল আপ করবেন। এই ঘর ফিল আপ করা মানে কি, এই ঘরটা ফিল আপ করা মানে কি ডাব্লিউ এর ভ্যালু 0 তে আসা। ডাব্লিউ এর ভ্যালু যখন 0, মানে এই রো বরাবর ডাব্লিউ কাছে 0 হচ্ছে, এখানে কোথাও আছে, এটার মধ্যে আছে, তাই না? এই রো বরাবর ডাব্লিউ কাছে 0 গেলে এইটার মধ্যে আপনি পাবেন কিছু একটা, এইখানকার এইখানটার মধ্যে, এটার মধ্যে আপনার লেখা আছে M2 এর ইয়াটা, সরি নেক্সট এর এখানে লেখা আছে। এখন এই দুইটার মধ্যে, এই দুইটা জিরোর মধ্যে কোনটা M2 কোনটা M1? এই যে এটা M2, এটা হচ্ছে M1, তাই কি না? জি স্যার। হ্যাঁ, এটাই বলার চেষ্টা করছি। তাহলে আপনি বলেন তো, আপনি যখন এখন লিখবেন, তাহলে এই যে ডাব্লিউ ইকুয়াল টু 0 জন্য প্রেজেন্ট স্টেট যখন 0 0, মানে Y2 Y1 এর ভ্যালু যখন 0 0, তখন ডাব্লিউ এর ভ্যালু যখন 0, এই ডাব্লিউ এর ভ্যালু যখন 0 তখন M2 এর ভ্যালু হচ্ছে এই জিরোটা, দেখছেন এই জিরোটা। তাই আমি এখানে কি লিখবো, তখন আমি এখানে কি লিখবো, এই জায়গাটা, এই ঘরটা আমার হবে 0। তাই দেখেন এই যে Y2 Y1 0 0, আর ডাব্লিউ এর ভ্যালু 0 জন্য আপনার M2 এর ভ্যালু হচ্ছে 0। সেম ভাবে এবার বলেন M2 এর ভ্যালু 0 জন্য, সরি ডাব্লিউ এর ভ্যালু 0 জন্য তো 0 মানে পেয়ে গেছেন, তারপরে কই যাবেন? ডাব্লিউ এর ভ্যালু যখন 1, ডাব্লিউ এর ভ্যালু যখন, মানে এই ঘরটা আমি ফিল আপ করতেছি, ডাব্লিউ এর ভ্যালু যখন 1 তখন আপনার এই M2 M1, সরি Y2 Y1 মানে প্রেজেন্স যখন 0 0, প্রেজেন্স যখন 0 0, তখন ডাব্লিউ ইকুয়ালস টু 1 এর জন্য কি পাবেন? এই দেখেন এটার মধ্যে ডাব্লিউ ইকুয়ালস টু 1 এর জন্য এই ঘরটা, তাই না? এটা পড়তেছে এখানে আপনার M2 কোনটা, M2 এর ভ্যালু কত, 0 নাকি 1 বলেন তো আপনারা নিজে থেকে। জিরো। স্যার 0। জিরোটা, এক্স্যাক্টলি, ভেরি গুড। কারণ হচ্ছে আমার এইটা হচ্ছে আমার এমএসবি, এমএসবি টাই আমার M2, দেখেন এই এমএসবি টাই আমার M2, আর এটা হচ্ছে আমার 1, এই 1টা আসলে M1 কে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে M1 কে বোঝাচ্ছে। তাহলে আমি এখন যেটা করব, এই যে এই জিরোটাকে এখানে লিখবো, এই যে এখানে 0 লিখবো, ঠিক আছে। তাহলে এবার আপনার প্রেজেন্ট স্টেট 1 1 এর জন্য কাহিনী শেষ। প্রেজেন্ট স্টেট 1 এর জন্য আপনি কাহিনী শেষ হয়ে গেছে। এবার আপনি আসবেন কোথায়, প্রেজেন্ট স্টেট যখন আপনার 0 1, এই প্রেজেন্ট স্টেট 0 1 এর জন্য এই রোতে আপনি হামলা করবেন। এই রোতে হামলা করে এবার দেখেন ডাব্লিউ কাছে 0 এর জন্য M2 এর ভ্যালু কত, ডাব্লিউ কাছে 0 এর জন্য এটা হচ্ছে আপনার কলাম, এর মধ্যে M2 হচ্ছে কোনটা, এই যে এই পাশেরটা হচ্ছে M2, এই যে এই জিরোটা হচ্ছে আপনার M2, হ্যাঁ। তাহলে এখানে M2, তারপর এটার কাজ শেষ। তারপর ডাব্লিউ কাছে 1 এর জন্য যাবেন, ডাব্লিউ কাছে 1 এর জন্য যখন যাবেন, এই যে ডাব্লিউ কাছে 1 এর জন্য যখন যাবেন এখানে, এখন এখানে দেখেন ডাব্লিউ কাছে 1 হচ্ছে এই দুটোর মধ্যে একটা। হুম, এই যে এই 0 1 কলাম বরাবর গেলে ডাব্লিউ কাছে 1 এর জন্য হচ্ছে এই দুটোর মধ্যে একটা। এই দুটোর মধ্যে এমএসবি কোনটা, এই 1টা এমএসবি না আপনার? দেখেন জি এখানে, স্যার। এখানে 1 দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে ইরেজ করে দিই, কাজ শেষ। তারপরে আপনি দেখেন তো এবার কি আসছে, 1 1 আসছে, 1 1 হচ্ছে এটা। এই রোতে হামলা করবেন, এই রোতে যাই আসছে কিনা সব বলেন তো, ডাব্লিউ ভ্যালু 0 হোক আর 1 হোক, বা আপনার M2 হোক আর M1 হোক, কি আছে এখানে? ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, ঠিক আছে। এবার আসেন ডাব্লিউ Y2 Y1 এর ভ্যালু যখন আপনার 1 0, তখন কি হবে? 1 0 হওয়ার জন্য কোন কলামটাকে ফলো করবেন, এই কলামটাকে, এই রোটাকে ফলো করবেন। এই রোতে থাকা অবস্থায় যখন ডাব্লিউ এর ভ্যালু 0, মানে এই ঘরটা ফিল আপ করতে যাচ্ছেন, ডাব্লিউ এর ভ্যালু যখন 0, এই ঘরটা ফিল আপ করতে যাচ্ছেন, তখন এই যে এই দুটার মধ্যে একটা হবে। এই দুটার মধ্যে M2 কত, 0 বোঝা যাচ্ছে। তারপর ডাব্লিউ এর ভ্যালু যখন 1, তখন এই রোটা ফিল আপ করবেন, তখন আপনার এইখানে অ্যাটাক করবেন। এখানে অ্যাটাক করলে বলেন তো এখানে আপনার আম, ইয়েটা কোথায়, এই দুটার মধ্যে এমএসবি কত, মানে M2 এর ভ্যালু কত এখানে? 1। 1। তাহলে M2 এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমি এখানে 1 লিখলাম। দেখেন তো কেম্যাপটা পাইছেন আচ্ছা কি? স্যার, আমরা এমএসবি কেন ফলো করতেছি কারেক্টর বলা যাবে? আচ্ছা, এমএসবি কেন, আপনি কিসের জন্য কেম্যাপ করতেছেন বলেন তো এটা? স্যার আউটপুটের জন্য। আউটপুট না, এই যে এখানে ভুল করতেছেন। আমরা বললাম তো, আমরা বললাম তো আপনি কেম্যাপ ও, কার কার, M2 এর জন্য। M2 এর জন্য, কার কার জন্য কেম্যাপ করতে হবে আমাদেরকে? নেক্সট স্টেটের জন্য কেম্যাপ করতে হবে, আর আউটপুটের জন্য কেম্যাপ বের করতে হবে, তাই না? এখন নেক্সট স্টেটে জি স্যার। আমাদের আবার 2 বিট আছে, একটা M2 একটা M1, তাহলে নেক্সট স্টেটের জন্য আসলে 2 বার করতে হবে। M2 এর জন্য একবার, M1 এর জন্য একটা, আর আউটপুট জেড এর জন্য তো একবার করলে হয়ে গেছে, যেহেতু আউটপুট 1 বিটের, ঠিক আছে। জি M2 স্যার, এর জন্য বুঝতে করতেছে, পারছি। M2 এর জন্য যেহেতু আমার M2টা আসলে এই যে এই এমএসবি গুলাকে রিপ্রেজেন্ট করতেছে M2, তাই আমি এমএসবি নিয়ে কাজ করছি। এখন M2 এর জন্য কেম্যাপটা বানাচ্ছি, এই জন্য আমি হচ্ছে এমএসবি নিয়ে কাজ করতেছি, বুঝতে পারছি।
জি স্যার। ওকে, এখন আপনি দেখেন আপনি কিন্তু আপনার কেম্যাপ পেয়ে গেছেন। এখন কেম্যাপ পাওয়ার পরে এরপরে আপনার নেক্সট স্টেপটা কি? এখানে ওয়ান দিয়ে কি করবেন আপনি? এখানে ওয়ান গুলা ইউজ করে গ্রুপ করবেন, তাই তো? And এখানে গ্রুপ করাটা খুব সহজ। এখন তো বলুন তো, এই যে এই একটা হবে, আরেকটা হবে এই একটা, এই দুটো ওয়ান মিলে ডোন্ট কেয়ারটাকে ওয়ান হিসেবে ধরতে হবে। তাহলে দুটো গ্রুপ পেয়ে গেছেন না? দুটো গ্রুপ পাইছেন কিনা বলেন? জি স্যার। তাহলে এবারে এম টু ইকোয়াস টু কি লিখবেন আপনি? এম টু, আপনি কিন্তু এম টু এর জন্য করতেছেন কেম আপটা, এই যে আমি কর্নারে লিখে রাখছি এম টু ফর এম টু। তাহলে এম টু ইকোয়াস টু কি পাবেন এখন বলেন? এই প্রথম গ্রুপটার কথা চিন্তা স্যার করেন। Y1। হ্যাঁ, ওয়াই প্রথমটা হ্যাঁ, এখানে কি হবে? ওয়াই ওয়ান আর ডাব্লিউ, তাই না? ওয়াই ওয়ান ডাব্লিউ প্লাস, পরের গ্রুপটার জন্য চিন্তা করেন, পরের গ্রুপটাতে কি পাবেন? স্যার Y2W। ওয়াই টু ডাব্লিউ। এই যে এম টু এর এক্সপ্রেশন পেয়ে গেছেন, ঠিক আছে? এম টু এর এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে আমাদের এম টু এর এক্সপ্রেশন। এই জিনিসটা আমাদের এখানে লেখা আছে, আমরা স্লাইডে এখানে অলরেডি আছে। এই যে ওয়াই টু এর জন্য সেম এক্সপ্রেশন আছে, ওয়াই ওয়ান ওয়াই টু, ঠিক আছে? আমাদের এখানে অলরেডি স্লাইডে আছে, হ্যাঁ। তাহলে এবার, তাহলে এই কে ম্যাপটা কিভাবে বানানো হয়েছে আই গেস বুঝতে পারছেন। তাহলে আমরা এম টু এর জন্য যেহেতু করছি, এবার এম ওয়ান এর জন্য চিন্তা করি। এম ওয়ান এর জন্য খুব ইজিলি বোঝার কথা আপনাদের এখন। আমি এম ওয়ান এর জন্য কি হবে সেটা বোঝানোর জন্য আপনাদেরকে এই এই জিনিসগুলো, রেড কালারের জিনিসগুলো বুঝে ভুলে দিই। কারণ আমরা এখন এই রেড কালারটাতে কি বসাবো? এলএসবি এর ভ্যালু বসাবো, তাই না? কিসের ভ্যালু বসাবো এখন? এলএসবি না? আর এখানে আমরা এম এম টু এম এম ওয়ান মুছে এখানে এম টু লিখবো ফর এম ওয়ান, ঠিক আছে? ফর এম ওয়ান এখন লিখবো। বলেন ফর এম ওয়ান হইলে এই যে এই জিরো জিরোর জন্য যখন হিসাব করবো, তখন এই যে প্রথম রোতে অ্যাটাক করবো। এই রোতে অ্যাটাক করলে ডাব্লিউ ইকুয়াল টু জিরো, যখন ডাব্লিউ ইকুয়াল টু জিরো মানে এখানে অ্যাটাক করবো। এখানে এম ওয়ান এর ভ্যালু কত? বলেন এখানে এম ওয়ান এর ভ্যালু কত? তো কি আসেন আপনারা? সব চলে গেছেন। zero. জিরো, তাই না? তাহলে এখানে জিরো বসাবো। তারপরে এই রোতে আছি, কারণ যেহেতু ওয়াই টু ওয়াই ওয়ান এর ভ্যালু জিরো জিরোর জন্য করতেছি, তাহলে এই বরাবর আমরা যাচ্ছি। তাহলে আর ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান এর জন্য ভ্যালু কত? এমএসবি কত এখানে? সরি, এম টু এর ভ্যালু কত? এম ওয়ান এর ভ্যালু কত? এই ওয়ানটাই It's তো স্যার one. ওয়ান। ওয়ান, এখানে ওয়ান হবে। তারপরে আপনি এই যে আপনার জিরো জিরোর কাহিনী শেষ, মানে ওয়াই এর ওয়াই টু ওয়াই ওয়ান এর ভ্যালু জিরো জিরোর কাহিনী শেষ। তা আপনি এই রো থেকে বের হয়ে আসবেন এখন, পরের রোতে যাবেন। এই যে ওয়ান ওয়ান এর রোতে যাবেন। এই রোতে গিয়ে দেখেন তো, যখন আপনার এই যে ডাব্লিউ এর ভ্যালু জিরো, তখন হচ্ছে আপনি এই দুটাকে নিয়ে চিন্তা করবেন। এখানে এম ওয়ান এর ভ্যালু জিরো, তারপরে এখানে যাবেন, এখানেও এম ওয়ান এর ভ্যালু কত? ওয়ান এর জন্য এম ওয়ান এর ভ্যালু জিরো। তারপরে এটার কাজও শেষ। তারপরে আমরা আবার কোথায় যাচ্ছি? এবার আমরা কোথায় যাব? ওয়ান ওয়ান এর জন্য যাব। ওয়ান ওয়ান এর জন্য এই রোতে যাব। এই রোতে গিয়ে দেখেন তো, ডাব্লিউ কাছে যখন জিরো, তখন আমরা এই যে এখানে আসলাম। হ্যাঁ, ডি ডোন্ট কেয়ার, এটাও ডোন্ট কেয়ার, এরপরেরটাও ডোন্ট কেয়ার, সবই ডোন্ট কেয়ার এখানে, ঠিক আছে? তো গেল। তারপরে আমরা কোথায় যাচ্ছি? এখন কোথায় যাব? লাস্ট যেটা, ওয়ান জিরোর জন্য যাবো। ওয়ান জিরোর জন্য এই রোতে অ্যাটাক করবো, ঠিক আছে? আগেরটা মুছে দিই। ওয়ান ওয়ান অ্যাটাক, এখানে অ্যাটাক করলে ডাব্লিউ কাছে জিরোর জন্য আপনারা এখানে যাবেন। এখানে এম ওয়ান এর ভ্যালু কত? এই যে এম ওয়ান এর ভ্যালু হচ্ছে এটা এলএসবিটা, এই যে এই জিরোটা, এই জিরো। তারপরে এটা শেষ, ডাব্লিউ কাছে জিরোর কাহিনী শেষ। ডাব্লিউ কাছে জিরোর, এবারে ডাব্লিউ কাছে ওয়ান এর জন্য যেটা, এই যে এই ঘরটা আসলে কি, এখানে ডাব্লিউ কাছে ওয়ান, ডাব্লিউ কাছে ওয়ান এর জন্য আমি এই ওয়ান জিরো বরাবর, ওয়ান জিরো বরাবর মানে এই বরাবর গেলে এই ঘরটা পাবো। এই ঘরে এম ওয়ান এর ভ্যালু কত? এম ওয়ান এর ভ্যালু হচ্ছে এই জিরোটা হচ্ছে এম ওয়ান এর ভ্যালু, তাহলে এখানেও জিরো হবে। তাহলে বুঝা গেছে কেম্যাপ বানানো গেছে, কিভাবে কেম্যাপটা আসতেছে এটা কি বুঝা গেছে? এটা এম টু জি এর স্যার। হ্যাঁ, এটা এম টু না হয় এখানে এম ওয়ান দিলেও সেম টাইমিং হবে, ঠিক আছে? এম ওয়ান এর জন্য করতেছে। তাহলে এবার আপনি কেম্যাপ করেন এখানে। তাহলে আপনি এবার ইয়ার জন্য কেম্যাপ পেয়ে গেছেন, কেম্যাপটা গ্রেড পেয়ে গেছেন এম এম ওয়ান এর জন্য। এখানে আবার ওয়ান মিলাইতে যান, বলুন তো কি হবে? ওয়ান ওয়ান কিভাবে মিলাবেন? একটাই তো ওয়ান আছে নাকি? জি এই স্যার, যে Y2 প্রাইম Y1 প্রাইম। এক্স্যাক্টলি, তাহলে এম ওয়ান ইকুয়াল এখানে দেখেন একটাই ওয়ান আছে, তাহলে ডাব্লিউ তো আসতেছে, কারণ এখানে ডাব্লিউ তো কমন। আর এই যে এখানে জিরো 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 মানে ওয়াই টু প্রাইম ওয়াই ওয়ান প্রাইম। তাহলে এম ওয়ান এর এক্সপ্রেশনটা পেয়ে গেলেন। এই যে M1 এর মানে ওরা এখানে দেখেন, ওরা কিন্তু আমি বলছিলাম মনে আছে কিনা জানি না, ওরা কিন্তু আপনার নেক্সট স্টেটটাকে ক্যাপিটাল ওয়াই টু ক্যাপিটাল ওয়াই ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, আর প্রেজেন্ট স্টেটটাকে স্মল ওয়াই টু স্মল ওয়ান দিয়ে ওয়াই ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। আমরা আপনাকে বলছিলাম এই যে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই আপনার অনেক সময় লেখার সময় অনেকে এটা ঝামেলা করে ফেলেন, এই জন্য আমরা বলছি নেক্সট স্টেটটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে বলছি? এম ওয়ান এম টু, আর ইয়েটাকে ওয়াই টু ওয়াই ওয়ান। ওয়াই টু ওয়াই ওয়ান আবার স্মল দেন, ক্যাপিটাল দেন, কোনো সমস্যা নেই। ওদের সাথে আমার এক্সপ্রেশন মিলতেছে। জাস্ট দেখবেন ওরা ইউজ করতেছে এম টু এম ওয়ান এর জায়গায় স্মল, সরি, ওয়াই টু ওয়াই ওয়ান এর জায়গায় স্মল ওয়াই ওয়ান ইউজ করতেছে, আর এম ওয়ান এম টু এর জায়গায় ক্যাপিটাল ওয়াই ওয়ান ইউজ করতেছে। দ্যাটস ইট।
সব সেম আছে। এবার এটা হয়ে গেল, তাই না? এবার সেম ভাবে কি আউটপুট, যেটা আউটপুটের জন্য একটা এক্সপ্রেশন পাবেন কিনা? আমরা M1 M2 এর জন্য এক্সপ্রেশন পাইছি, সেটা আমরা দেখেও ফেলছি, এক্সপ্রেশনে কি হবে সেটাও খেয়াল করলাম। আই গেস এগুলো আর এখানে রেখে লাভ নাই। ওরা মানে কয়েকবার বলা হয়েছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই কেমএফ যদি করতে পারেন তাহলে আপনাদের মোটামুটি ঠিকঠাক কিভাবে বানাতে আমি ফুল ফুল ডিটেলসে বলছি। এখন আমরা যেটা করব, জেড এর জন্য আমরা আউট বের করবো, জেড যেটা জেড। হ্যাঁ, এই জেড এর জন্য আমরা এই জিনিসটা দেখবো। এন্ড জেড এর জন্য জেড, যেহেতু এটা মুড টাইপ, জেড কার ফাংশন হবে বলেন তো একটু? জেড প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেট মানে শুধু Y2 আর Y1 এর ফাংশন, তাহলে Y2 Y1 দিয়ে কেম্যাপ করলে কত বাই কত কেম্যাপ হবে? 2/2. 2/2 না? 2/2। এখানে Y1, এখানে Y2, একসাথে Y1 Y2 দিবেন। 0 1 0 1। এই সেট আপ কেমন ছোট্ট একটা কেমন হবে, ফিক্সড একটা কেমন হবে এখানে। এখানে বলেন যখন আপনার এই ঘর মানে কি, এই ঘরে Y2 এর ভ্যালু 0, Y1 এর ভ্যালু 0, মানে আপনি এই যে প্রথম রোতে গেলেই হবে। এই অবস্থা আপনার জেড কত, জেড এর ভ্যালু কত? 0। এখানে 0 বসাইলেন। এই যে এই ঘরে আসেন, এই ঘরে Y2 এর ভ্যালু 0, Y1 এর ভ্যালু 1, তাই না? Y2 এর ভ্যালু 0, Y1 এর ভ্যালু 1, তাহলে 0 1 এ যাবেন, মানে এই কলামে যাবেন। এই যে Y2 এর ভ্যালু 0, Y1 এর ভ্যালু 1, তাহলে এই রোতে গেলেই হবে। এই রোতে জেড এর ভ্যালু কত? 0, এখানে 0 বসাবেন। তারপরে দেখেন তো এই যে এখানে আসেন, এখানে কি আছে? এখানে Y2 এর ভ্যালু 1, Y1 এর ভ্যালু 0, তাহলে 1 0। তাহলে 1 0 হচ্ছে এই যে এটা। এই যে এখানে যাবেন, এখানে জেড এর ভ্যালু কত? 1। আর এখানে ডোন্ট কেয়ার, মানে যে 1 1, এটা মানে 1 1 1 1 এর জন্য সবই ডোন্ট কেয়ার। তাহলে তো এটা তো সহজ, জেড এর জন্য তো খুব ইজিলি করা যাচ্ছে, তাই না? যেটা খুব সহজে করে ফেলা যাচ্ছে। তো যেটা যদি খুব সহজে করে ফেলা যায়, তাহলে এবার গ্রুপ করতে গেলে কি বোঝা যাচ্ছে তো, এই যে এইগুলা নিয়ে একটা গ্রুপ হবে। এই যে এই 1 1টা নিয়ে একটা গ্রুপ হবে। তাহলে বলেন জেড ইকস টু কি, জেড এর এক্সপ্রেশনে কি আসবে? জেড এর এক্সপ্রেশন দেখেন তো কি আছে এখানে, এখানে শুধু কি এটা Y2। Y2। দ্যাটস ইট। তাহলে আপনি M2 M1 Z তিনটার জন্য তিনটা কেমএপ করে সুন্দর মতো আপনার এক্সপ্রেশনটা পেয়ে গেলেন। একবার এক্সপ্রেশন পেয়ে গেলে সার্কিট খুব সহজ, তাই না? তাই কি না? সার্কিট সহজ না? জি স্যার, হোপফুলি। সার্কিট খুবই সহজ, এতটুকু যদি করতে পারেন। সার্কিটটা আমি আজকে আর দেখাবো না। আমি আপনাদেরকে এফএসএম দেখাইলাম, মুড মুড টাইপ দেখাইলাম, আমি এখন মিলি টাইপের স্টেট ডায়াগ্রাম দেখাবো। আমি আবারও বলতেছি, স্টেট ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। স্টেট ডায়াগ্রাম একবার এঁকে ফেললে ঠিকঠাক মতো যদি ধরতে পারেন, তাহলে স্টেট টেবিল স্টেট ডায়াগ্রাম দেখে দেখে আঁকবেন। কিভাবে আঁকবেন আমি স্লাইডে ভিডিওতে খুব এলাবোরেটলি বলছি, ভেঙে ভেঙে বলছি, একদম ক্র্যাক ডাউন করে। স্টেট টেবিল পেয়ে গেলে স্টেট টেবিল থেকে স্টেট অ্যাসাইন টেবিল পাইতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। কয় বিটের হবে প্রত্যেকটা, মানে বাইনারি বিট কত বিট, মানে আপনার প্রত্যেকটা স্টেটকে যেহেতু একটা বাইনারি বিট দিয়ে, বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, ওই সেই বাইনারি নাম্বারটা কয় বিটের বাইনারি হবে সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে? টোটাল স্টেট কয়টা, টোটাল স্টেট যদি আপনার 2 থেকে 4-এর মধ্যে হয়, তাহলে আপনার 2 বিট লাগবে। টোটাল স্টেট যদি 2টা স্টেট থাকে, তাহলে তো শুধু একটা বিটের হয়ে যাচ্ছে, শূন্য আর এক। একটা স্টেটকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করবেন, একটা স্টেটকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করবেন। বাট যদি আপনার স্টেট সংখ্যা 4-এর উপরে চলে যায়, 5 থেকে 8-এর মধ্যে হয়, তখন আপনি আর 2 বিট দিয়ে, 2 বিট বাইনারি দিয়ে সেটা সবগুলোকে প্রকাশ করতে পারবেন না। হ্যাঁ, তখন 3 বিটে চলে যেতে হবে, ঠিক আছে? তো একবার স্টেট অ্যাসাইন টেবিল পেয়ে যাবেন। স্টেট অ্যাসাইন টেবিলে কিছুই না, এ বি এগুলাকে, স্টেট গুলাকে আপনি একটা বাইনারি নাম্বার দিয়ে প্রকাশ করবেন। আর ওই যে প্রেজেন্ট স্টেটটাকে Y2 Y1 বা এরকম যাই আসে, নেক্সট স্টেটটাকে M2 M1, এইভাবে একটা এক্সপ্রেশন বা একটা জিনিস দিয়ে ডিনোট করবেন, যাতে আপনার আঁকতে সমস্যা হয়, সুবিধা হয়। তারপরে সেখান থেকে কেম্যাপ করবেন। কেম্যাপ করার সময় শুধুমাত্র নেক্সট স্টেটের জন্য কেম্যাপ করবেন আর আউটপুটের জন্য কেম্যাপ করবেন। এখন নেক্সট স্টেটে যদি আবার M2 M1 হয়, তাহলে M2 এর জন্য একটা এক্সপ্রেশন, M1 এর জন্য একটা এক্সপ্রেশন, আউটপুটের জন্য Z একটা এক্সপ্রেশন। এভাবে যতগুলো এক্সপ্রেশন আসার দরকার করবেন। ওকে, করে এবারে এইভাবে আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, না সার্কিটটা মোস্ট প্রবাবলি একটু দেখাই দেওয়া ভালো হবে, কারণ সার্কিট যদি দেখাই দিই আপনাদের এখন খুব সহজ হবে আপনাদের জন্য। আমি সার্কিটটা খুব সিম্পলি, একদম ইজি, সার্কিটটা খুব সহজ, এটা মুখস্থ করার কিছু না। আপনি আমরা একটু আগে যে বের করছি দেখেন, M1 এর এক্সপ্রেশনে কি ছিল দেখে আসি। আমরা লিখছি মুছে ফেলতে, যে M1 এর এক্সপ্রেশন, ওরা ক্যাপিটাল Y1 মানে আসলে M1, এই যে ক্যাপিটাল Y2 মানে আসলে M2, ঠিক আছে? আপনারা এই ভুল করতে যান না, দুইটাকেই ওয়াই দিয়ে প্রকাশ করতে যান না। নেক্সট এর আর প্রেজেন্ট এর দুটাকেই ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতে যান না। একটা স্মল ওয়াই আর একটা ক্যাপিটাল ওয়াই, এভাবে করতে গেলে না প্যাচ লাগবে। অনেকে ক্যাপিটাল ওয়াই লিখতে গিয়ে এভাবে লিখে ফেলে, তো এটা দেখে তো আমার কাছে মনে হয় যে স্মল ওয়াই অন লিখছে, তাহলে আমি নাম্বার দিয়ে কেটে বসে থাকবো। কারণ লেখা দেখে মনে হচ্ছে স্মল ওয়ান, স্মল ওয়াই। খেয়াল করেন, তাহলে আমার বেসিক্যালি M1 ইকুয়াল টু W Y2 প্রাইম Y1 প্রাইম আসছে। আর আপনার এখানে M2 ইকুয়াল টু আসছে W Y1 প্লাস Y2। আচ্ছা, তাহলে M1 একটা লিখি আমরা আগে, হ্যাঁ।
এমন হচ্ছে ডাব্লিউ ওয়াই টু প্রাইম ওয়াই 1 প্রাইম, আর M2 হচ্ছে আপনার ডাব্লিউ ওয়াই টু প্লাস ওয়াই 1, আর Z কি আসছে জানো ওয়াই 2। তাহলে এই তিনটা এক্সপ্রেশন কি আপনারা, এই তিনটা এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি তাই না, আগের স্টেপ থেকে এই তিনটা এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি। এখন আপনি আমাকে বলেন, লাস্ট ক্লাসে আপনাদেরকে আমি বলছিলাম যে সার্কিটে কে ম্যাপের, সরি, এফএসএম এর সার্কিট যেটা, সেই সার্কিটে কয়টা ব্লক থাকে? আমি কিন্তু লাস্ট ক্লাস যারা করছেন, লাস্ট ক্লাস অনেক ইম্পর্টেন্ট ছিল, আমি বলছিলাম যে এখানে পুরো এফএসএম এর বেসিক জিনিসটা আমি আপনাকে ধরাই দেওয়ার চেষ্টা করছি। তাহলে বলেন আপনার, যদি আপনার একটা এফএসএম এর সেটা মুড টাইপ হোক আর বা মিলি টাইপের হোক, এফএসএম এর সার্কিট ডায়াগ্রামে কয়টা পার্ট থাকবে, কয়টা ব্লক থাকবে? স্যার, 3টা। 3টা, ভেরি গুড। প্রথমে একটা কম্বিনেশনাল সার্কিট, মাঝখানে একটা ফ্লিপ ফ্লপ সার্কিট বা সিকোয়েন্সিয়াল সার্কিট, তারপরে আরেকটা কম্বিনেশনাল সার্কিট। এই যে এখানে একটা কম্বিনেশনাল সার্কিট হবে, এখানে একটা ফ্লিপ ফ্লপ থাকবে, মানে এটা সিকোয়েন্সিয়াল সার্কিট আসলে, আর এখানে আপনার আবার একটা কম্বিনেশনাল সার্কিট থাকবে, ঠিক আছে? এইভাবে 3টা হবে। তাহলে এবার এখন আপনার কোশ্চেন, ফ্লিপ ফ্লপ কয়টা, কয়টা ফ্লিপ ফ্লপ হবে, তাই না? আপনার কোশ্চেন আসতে পারে যে কয়টা ফ্লিপ ফ্লপ হবে। ফ্লিপ ফ্লপ তো আমি বললাম কয়টা ফ্লিপ ফ্লপ, একটা ফ্লিপ ফ্লপে কি হবে না দুইটা ফ্লিপ ফ্লপে, খেয়াল করেন কয়টা ফ্লিপ ফ্লপ হবে, এটা অনেক সময় পরীক্ষায় আসে। ফ্লিপ ফ্লপের সংখ্যা হচ্ছে বিট টু রিপ্রেজেন্ট কারেন্ট স্টেট। কারেন্ট স্টেট কে রিপ্রেজেন্ট করতে কয়টা বিট ইউজ করতেছেন, তাহলে আপনারা বলেন তো এই প্রবলেমে কারেন্ট স্টেট বা প্রেজেন্ট স্টেট, কারেন্ট স্টেট যে কথা, প্রেজেন্ট স্টেট একই কথা। ডাব্লিউটা হচ্ছে কারেন্ট ইনপুট, নট স্টেট, কারেন্ট ইনপুট। আর প্রেজেন্ট স্টেট একটা, নেক্সট স্টেট একটা। প্রেজেন্ট স্টেট কে রিপ্রেজেন্ট করতে আপনারা টোটাল কয় বিট ইউজ করছেন বলেন তো? প্রেজেন্ট স্টেট কে রিপ্রেজেন্ট করতে কয় বিট ইউজ করছেন, কয় বিট, মানে কত বিটের বাইনারি স্যার সংখ্যা? 2 বিট। 2 বিট। তাহলে আপনার, ওরা বলতেছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ ইকুয়ালস টু হচ্ছে নাম্বার অফ বাইনারি বিট ইউজ টু রিপ্রেজেন্ট ইউর প্রেজেন্ট স্টেট। তাহলে প্রেজেন্ট স্টেট ইউজ করার জন্য আপনি 2 বিট ইউজ করছেন, তাই আপনার ফ্লিপ ফ্লপ কয়টা হবে এখানে? স্যার 2টা। 2টা হবে। তাহলে সহজে এই সার্কিট বানানোর আগে এই জিনিসটা মাথায় রাখবেন যে 2টা ফ্লিপ ফ্লপ আপনার লাগবে। আচ্ছা, সার্কিট যখন ড্র করবেন, আমরা বলছি শুরুতে একটা কম্বিনেশনাল সার্কিট, শেষে একটা কম্বিনেশনাল সার্কিট, মাঝখানে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটে শুধু ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো হয়। তো আপনারা এইসব সার্কিট বানাতে গেলে সবার আগে ফ্লিপ ফ্লপটাকে এঁকে ফেলবেন। এই একটা, যেহেতু আমরা জানি 2টা ফ্লিপ ফ্লপ লাগবে, আমরা 2টা ফ্লিপ ফ্লপ এঁকে ফেললাম। খেয়াল করেন, ফ্লিপ ফ্লপ নাম্বার 1, ফ্লিপ ফ্লপ নাম্বার 2। এবার আপনাদেরকে আমি বলি একটা জিনিস, এই ফ্লিপ ফ্লপের ইনপুট আউটপুট কি হবে? এই ফ্লিপ ফ্লপের ইনপুট আউটপুট কি হবে আসলে? খেয়াল করেন, এই যে ফ্লিপ ফ্লপের আউটপুট হবে প্রেজেন্ট স্টেট, ফ্লিপ ফ্লপের ইনপুট হবে নেক্সট স্টেট। আবারও বলি, ফ্লিপ ফ্লপের এই যে এখানে এখানে তো আউটপুট যাবে, এখানে আছে ফ্লিপ ফ্লপের আউটপুট, এই যে দুইটা আউটপুট, এই যে দুইটা আউটপুট, ফ্লিপ ফ্লপের আউটপুট হবে, এই যে আউটপুট হবে প্রেজেন্ট স্টেট গুলা। ফ্লিপ ফ্লপের আউটপুটে কি যাবে বলেন তো, আমার সাথে রিপিট করেন। আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ ফ্লিপ ফ্লপের আউটপুট, প্রেজেন্ট। হ্যাঁ আপনারা মনে করতে পারেন যে ফ্লিপ, এখানে তো দেখা যাচ্ছে নেক্সট স্টেট পাইতেছি আমরা প্রেজেন্ট স্টেট থেকে, তার মানে আমরা মোস্ট প্রবাবলি ফ্লিপ ফ্লপের ইনপুটে দিব প্রেজেন্ট স্টেট, ফ্লিপ ফ্লপের আউটপুটে বুঝি নেক্সট স্টেট পাবো। আসলে না, তাই না? এই আমি নেক্সট স্টেট বানান ভুল লিখেছি, আমি কি আমাকে বলেন, আমি নেক্সট লিখে ফেলছি, পাখির বাসা লিখে ফেলছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ফ্লিপ ফ্লপের আপনারা স্টেট অ্যাসাইন টেবিল থেকে এই ভুলটা করিয়েন না, অনেকে যেটা করে ফেলেন এটা, যে ফ্লিপ ফ্লপ ড্র করতে গিয়ে ফ্লিপ ফ্লপের ইনপুটে দিয়ে ফেলেন হচ্ছে প্রেজেন্ট স্টেট, আউটপুটে দিয়ে ফেলেন নেক্সট স্টেট। আসলে কাহিনীটা ওইরকম না। ফ্লিপ ফ্লপের অলওয়েজ মনে রাখবেন, অলওয়েজ মনে রাখবেন, ফ্লিপ ফ্লপের আউটপুট হবে, ফ্লিপ ফ্লপের আউটপুট গুলা এই ক্ষেত্রে ফ্লিপ ফ্লপের আউটপুটটা আপনার প্রেজেন্ট স্টেট কে রিপ্রেজেন্ট করবে, আর ফ্লিপ ফ্লপের ইনপুট টাকাকে রিপ্রেজেন্ট করবে, নেক্সট স্টেট কে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন, দুইটা ফ্লিপ ফ্লপেরই ইনপুটটা হচ্ছে নেক্সট স্টেট কে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, ইনপুট আপনি নেক্সট স্টেট দিবেন। তাহলে এবার এতটুকু যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এবার আমার সাথে রিপিট করেন, বলেন আপনার প্রেজেন্ট স্টেটে কয়টা বিট ছিল? প্রেজেন্ট স্টেটকে কি দিয়ে রিপ্রেজেন্ট করছেন? স্যার 2টা বিট। এই যে ওয়াই 2 ওয়াই 1 দিয়ে Y2 রিপ্রেজেন্ট করছেন। Y1। হ্যাঁ। জি স্যার। তাহলে এই একটা ফ্লিপ ফ্লপের আউটপুটে লেখেন ওয়াই 2, আরেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটে লিখবেন কি? খুব সিম্পল, জাস্ট ধরতে হবে, এখানে লেখেন ওয়াই 2, আরেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটে লিখবো ওয়াই 1। এটা যদি ওয়াই 2 হয়, এই নিচেরটা কি হবে? ওয়াই 2 প্রাইম হবে না? আবার এটা যদি ওয়াই 1 হয়, তাহলে নিচেটা কি হবে? ওয়াই 1 প্রাইম হবে না? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার বলেন
যেই ফ্লিপ ফ্লপের আউটপুট ওয়াই টু, সেই ফ্লিপ ফ্লপের ইনপুট কি হবে? এম টু নাকি এম ওয়ান? এম টু। ওই যে বিট এম টু মানে এমএসবি দিয়ে তো এমএসবি পাবেন তাই না? এলএসবি দিয়ে এলএসবি পাবেন। তাহলে আমি আবারও বলি, দুটা ফ্লিপ ফ্লপের আমরা জানি আউটপুট হচ্ছে প্রেজেন্ট স্টেট কে রিপ্রেজেন্ট করে। তাহলে একটা ফ্লিপ ফ্লপের আউটপুটে দিলেন ওয়াই টু, আরেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটে দিলেন ওয়াই ওয়ান। যেই ফ্লিপ ফ্লপের আউটপুটে আপনি ওয়াই টু দিলেন, সেই ফ্লিপ ফ্লপের ইনপুটে কি দিবেন? নেক্সট স্টেট কে তো দিবেন। নেক্সট স্টেট কি আছে? ওয়াই এর ইকুইভ্যালেন্ট নেক্সট স্টেট কে? ওয়াই টু এর ইকুইভ্যালেন্ট নেক্সট স্টেট কে? এম টু না? জি স্যার। হ্যাঁ। তাহলে এবার বলেন, সেম ভাবে এই যে ওয়াই ওয়ান যে ফ্লিপ ফ্লপে দিলেন, ওয়াই ওয়ান যে ফ্লিপ ফ্লপের আউটপুটে ওয়াই ওয়ান পাচ্ছেন, সেই ফ্লিপ ফ্লপের ইনপুটে কি দিবেন তাহলে? সেম ওয়ান। এম ওয়ান। ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আর এখানে তো ক্লক, হচ্ছে ক্লক, দুইটাতে আপনি ক্লক দিয়ে রাখেন, কমন একটা ক্লক দিয়ে রাখেন সিএল কে। শেষ। এবার এবার জিনিসগুলো খুব সিম্পল, জাস্ট আমার সাথে সাথে রিপিট করেন। বলেন তো এম টু আসলে কি? বলেন তো এম টু কিভাবে পাবেন? এই যে ওয়াই টু ওয়াই ওয়ান যেটা, এই দুটাকে অর গেট করে তার সাথে ডাব্লিউ গুণ করলে কি এম টু পাওয়া যায়? তাই না বলেন তো? তাই কি না বলেন তো? তাহলে আমার এই যে এই ওয়াই টু লাগবে, এই যে ওয়াই ওয়ান লাগবে। আমি যে এই ওয়াই টু এখান থেকে টেনে আনলাম, ওয়াই টু এখান থেকে আনলাম এখানে, এই দুটাকে যদি আমি অর করে দিই, তাহলে এখানে কি পাবো? ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান পাইলাম। তাহলে এই যে ওয়াই টু ওয়াই এর সাথে ডাব্লিউ যদি রাখি, আমি একটা ডাব্লিউ দিই, হ্যাঁ, ইনপুট ডাব্লিউ, এটাকে যদি আমি এন্ড করে দিই, এন্ড করে এটাকে যদি এখানে ইনপুট দিয়ে দিই, তাহলে কি হলো? এম টু ইকুয়াল টু কি পাইলাম? ডাব্লিউ ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান পাইলাম। বুঝা গেছে জিনিসটা? সবাই কি এতটুকু বুঝতে পারছেন বলেন তো একটু? এম টু কিভাবে পাইছি বলেন তো? এই যে আমার এক্সপ্রেশন তো বের করে রাখছেন আপনি আগে থেকে, ওয়াই টু এম টু ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান, ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান। তাহলে আমি এই যে ওয়াই টুটা টেনে এনে আর ওয়াই ওয়ানটাকে নিজে টেনে এনে আমরা অর গেটের মধ্যে দিলাম, দিয়ে আমি ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান পেয়ে গেলাম। এর সাথে আমি ডাব্লিউ ইনপুট দিলাম একটা আলাদা করে, তাহলে আমি ইনপুট ইয়াটা, তো এই যে এটাকে আমি এন্ড করে একসাথে এম টু যেখানে যাচ্ছে এম টু এর মধ্যে ইনপুট দিয়ে দিলাম। তাহলে দেখেন তো আপনার কি একটা কম্বিনেশনাল সার্কিট দিচ্ছেন, তাই না? আমি বললাম না মাঝখানে ফ্লিপ ফ্লপ থাকবে, দুই পাশে কম্বিনেশনাল সার্কিট থাকবে। তাহলে দেখেন এক পাশে কম্বিনেশনাল সার্কিট অলরেডি আসছে। তাহলে এম টু এরটা হয়ে গেল। এবার এম ওয়ান কি করতে হবে? এম ওয়ান করতে হলে কি করতে হবে বলেন তো? এম ওয়ান এর এক্সপ্রেশনে কি আছে? এই যে এটা ডাব্লিউ ইন্টু ওয়াই টু প্রাইম ইন্টু ওয়াই ওয়ান প্রাইম। তাহলে আপনাকে এম ওয়ান করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে এই ওয়াই টু প্রাইম যেটা, এই ওয়াই টু প্রাইম থেকে একটা ওয়ার বের করে আনতে হবে। সেম ভাবে ওয়াই ওয়ান প্রাইম যেটা, ওয়াই ওয়ান প্রাইম থেকে একটা ওয়ার বের করে আনতে হবে। এনে এদেরকে কি করতে হবে? এন্ড করতে হবে। দেখছেন, এদেরকে এন্ড করতে হবে। এন্ড করলেন, এন্ড করে যেটা পাইলেন সেটা হলো কি? এন্ড করার পরে কি পাইছেন আপনি এখানে? ওয়াই টু প্রাইম, সরি ছোট হয়ে গেছে সেটা, এখানে আপনি ওয়াই টু প্রাইম আর ওয়াই ওয়ান প্রাইম পেলেন। এটার সাথে কি করতে হবে? ডাব্লিউ কে আবার এন্ড করতে হবে না? বা আপনি চাইলে একসাথেই দিয়ে ফেলতে পারেন কিন্তু। তাহলে আমরা একসাথেই দিয়ে দিই। এই যে এই ডাব্লিউটা তো আমরা রাখছিলাম এখানে, সেম ডাব্লিউটাকে আমরা এখান থেকে আরেকটা ব্রাঞ্চ বের করে এনে এক এন্ড গেটের মধ্যে দিয়ে দিলাম। তাহলে একসাথে কি পেয়ে যাবো? ডাব্লিউ ইন্টু ওয়াই টু প্রাইম ওয়াই ওয়ান প্রাইম পেয়ে গেলাম। এখন আপনার কাজ কি? তাহলে এটাই আপনার কি এম ওয়ান না? এটাই তো আপনার এম ওয়ান। এটাকে এম ওয়ান এর মধ্যে দিয়ে দিলাম। বুঝানো গেছে? এই জিনিসটা মুখস্থ করার কিছু নাই, ওই এক্সপ্রেশন থেকে আপনাকে বানাইতে হবে। এটা কি বুঝাতে পারছি আপনাদেরকে? বলুন তো সবাইকে, রিপিট করেন তো জিনিসটা বুঝতে পারছি কিনা। জি স্যার, মোটামুটি বুঝছি। বুঝে গেছে এটা? আপনি প্রথমে যেটা করতে হবে, স্যার। হ্যাঁ বলুন। জি স্যার। ওকে, ভেরি গুড। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দুইটা ফ্লিপ ফ্লপ কয়টা হবে সেটা বের করবেন, দেন ফ্লিপ ফ্লপ গুলাকে এঁকে ফেলবেন আগে, দেন ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে কি আসবে? ফ্লিপ ফ্লপের আউটপুটে যাবে আপনার হচ্ছে প্রেজেন্ট স্টেট গুলা। একটা থেকে বের করবেন ওয়াই টু, আর একটা থেকে ওয়াই ওয়ান। যেটা থেকে ওয়াই টু যাবে সেটার ইনপুটে ঢুকবে এম টু।
যেটা থেকে ওয়াই 1 বেরোবে সেটার ইনপুটে যাবে M1। এবার আপনি M1 কে ইমপ্লিমেন্ট করবেন আগে। M1 ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখলেন যে এখানে আছে কি W × Y2 প্রাইম × Y1 প্রাইম। তাই আপনি এই যে Y2 প্রাইম কে বের করে আনলেন, Y1 প্রাইম কে বের করে আনলেন, তারপর সাথে W রাখলেন একটা ইনপুট, এই W একটা ইনপুট, এগুলাকে একসাথে অর এন্ড একসাথে এন্ড করে দিলেন, যে একটা এন্ড গেটের মধ্যে পার করে যেটা পাইছেন সেটাই তারপর আসলে M1টাকে আপনি M1 যেখানে যাওয়ার কথা সেখানে দিয়ে দিলেন। এবার আপনি M2টা ইমপ্লিমেন্ট করবেন। M2 ইমপ্লিমেন্ট করতে হলে Y2 Y1 কে যোগ করে তার সাথে W কে গুণ করতে হবে। তো আপনি যে সবুজ কালারের যে লাইন গুলা ফলো করেন, এই সবুজ কালার লাইন দিয়ে আপনি আসলে Y1 Y2 এগুলো বের করলেন, এখান থেকে Y1 Y2 বের করলেন। বের করে এনে আপনি এটাকে অর করছেন প্রথমে। অর করে তার সাথে ডাব্লিউ আগের ডাব্লিউটাই সেম ইনপুট, ডাব্লিউর জন্য একটা ইনপুট ইউজ করতেছেন ডাব্লিউ, ঠিক আছে। ডাব্লিউটাকে এন্ড করে দিলেন, এন্ড করে সেটাকে আপনি M2 এর জায়গায় পাঠিয়ে দিলেন, শেষ। এবার আসছেন আপনার জেড, এবার আসেন জেড নিয়ে। তাহলে এটা বলেন তো, আমি বলছিলাম না শুরুর দিকে একটা কম্বিনেশনাল সার্কিট থাকে, মাঝখানে একটা ফ্লিপ ফ্লপ থাকে, দেন আউটপুটে আরেকটা কম্বিনেশনাল সার্কিট থাকবে। তাহলে বলেন তো ইনপুটের কম্বিনেশনাল সার্কিটটা পাওয়া গেছে। এতে M2 M1 কে ইমপ্লিমেন্ট করলেন এই গেট গুলা দিয়ে। এই যে এই গেট গুলা দিয়ে যে করছেন, এটাই তো আপনার সেই ইনপুটের কম্বিনেশনাল সার্কিটটা, তাই না? কম্বিনেশনাল সার্কিট 1 শুরুতে যেটা থাকে, সেখানে সেটার আউটপুট গুলা এই কম্বিনেশনাল সার্কিটের আউটপুট গুলা কোথায় যাচ্ছে? ফ্লিপ ফ্লপে ঢুকতেছে, বলছিলাম না? এবার এই ফ্লিপ ফ্লপের আউটপুট গুলাতে আরেকটা কম্বিনেশনাল সার্কিট হবে, সেটা যাবে আউটপুটে। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে আপনার জেড এর ভ্যালু কি বলেন তো? Y2। এই ক্ষেত্রে আপনার জেড শুধুমাত্র Y2-র উপর ডিপেন্ড করতেছে, তাই আপনার আর আলাদা করে কোনো কম্বিনেশনাল সার্কিট লাগতেছে না। এই যে Y2 থেকে একটা ব্রাঞ্চ বের করবেন, ওখান থেকে একটা ব্রাঞ্চ বের করে বলে এটাই আসলে জেড আপনার। সহজ হয়ে গেছে। কিন্তু যদি এমন আসতো যে জেড ইকস টু কথার কথা কোনো কিছু একটা করছেন এফএসএম, যেটা কিনা জেড এর ভ্যালু আসছে এরকম Y2 × Y1 প্রাইম, তখন এই যে এই Y2 × Y1 প্রাইম এটাকে আপনি এখান থেকে টেনে এনে কম্বিনেশনাল সার্কিট দিয়ে বের করে সেখানে আউটপুট দেখাই দিতেন। তাহলে আউটপুটও একটা কম্বিনেশনাল সার্কিট হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে লাগতেছে না, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আউটপুট শুধুমাত্র ওয়াই টুর সাথে, মানে ওয়াই টুর সাথে কোনো কিছুকে এন্ড অর নট কিছুই করতে হচ্ছে না, তাই কোনো কম্বিনেশনাল সার্কিটে যাওয়া লাগতেছে না, ডিরেক্ট ওয়াই টু দিয়ে দিচ্ছেন। তাহলে এই যে আপনার এফএসএম এর সার্কিট ইমপ্লিমেন্টেশন, এটা কি বুঝতে পারছি আপনাদেরকে? সবাই কি এটা বুঝতে পারছেন? এভরিওয়ান রেসপন্স করেন একটু। জি স্যার। আই হোপ এই জিনিস ভিডিওটা দেখলে আপনাদের তখন একটু ইজি হবে, ঠিক আছে। এই যে কিভাবে আমি স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিলে গেলাম, স্টেট অ্যাসাইন টেবিলে গেলাম, কিভাবে কি করলাম, এগুলা খুবই ইম্পর্টেন্ট। সার্কিট কিভাবে কেম্যাপ করলেন, কেম্যাপ তো অলরেডি পারেন। আর সার্কিট ডায়াগ্রাম, তাহলে এই যে পরীক্ষা অনেক সময় আসে যে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে বলেন, হ্যাঁ তো তারপরে সার্কিটটা ইমপ্লিমেন্ট করেন। সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে না বললেও যদি কোশ্চেনটা অনেক বড় হয়ে যায় তখন সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে বলে না, বা সময় কম হইলে এই সার্কিট ইমপ্লিমেন্টে আসে না, ওই কেমএপ পর্যন্ত আসে। তারপরে বলে যে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে সেটা সেটা বলতে বলে, সার্কিট পুরোটা না আঁকতে বললেও কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে সেটা বের করতে বলতে বলে। সেটা আপনারা একটু খেয়াল করলে, মানে কিভাবে করবেন, ওই যে প্রেজেন্ট স্টেট বাই স্টেট গুলাকে রিপ্রেজেন্ট করতে যে বাইনারি নাম্বার ইউজ করতেছেন, সেই বাইনারি নাম্বার গুলো কত বিটের বাইনারি নাম্বার, সেটার উপর, সেটাই হচ্ছে আপনার নাম্বার অফ ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। যত বিটের বাইনারি নাম্বার ইউজ করতেছেন সেটাই হবে বিট, আপনার কি বলে ফ্লিপ ফ্লপ সংখ্যা। তাহলে এটা হলো একদম ওভারঅল একদম পুরা কমপ্লিট একটা এফএসএম আপনাদেরকে আমি দেখাইছি এতক্ষণ। এখন আপনাদেরকে যদি আমি বলি যে লেটস সে যে আমি একটা আপনাদেরকে অনেক কিছুই তো করাইলাম, এখন এখন হচ্ছে এফএসএম এর অনেক রকমের অনেক কম্বিনেশন করা যায় এফএসএম এর, সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাইতে হবে। এখন মনে করেন আমি আপনাকে এখন শুধু স্টেট ডায়াগ্রাম দেখাও, আমি আহ, বাকিটা পরে দেখাচ্ছি। মনে করেন আমি আপনাকে বললাম 101, এই সিকোয়েন্সটা আইডেন্টিফাই করতে হবে এমন একটা এফএসএম ডিজাইন করেন, এবং এটার জন্য মুড টাইপ এফএসএম ডিজাইন করতে বলছি আমি। 101 সিকোয়েন্স ডিলিট করতে হবে এটা, এবং এটা আমি বলে দিলাম ওভারল্যাপিং, কথার কথা বলে দিলাম ওভারল্যাপিং। আমি এখন শুধু ইয়েটা আঁকাবো আপনাদেরকে, কি বলে স্টেট ডায়াগ্রামটা একা দেখাবো। এখন আর কিন্তু স্টেট টেবিল কিভাবে আনতে হয় এগুলো আমি আর দেখাবো না, এগুলো আমি একবার খুব ভালো করে দেখাইছি, বাকিটা আপনাদের, এটা আপনাদের কাজ, প্র্যাকটিস করতে হবে। আমি করে আমার কোনো লাভ নেই, আমি যদি কালকে আপনাদেরকে দেখাই আমার প্র্যাকটিস হবে, আপনাদের প্র্যাকটিস হবে না। এই জিনিসগুলা ফার্দার যত রকম যাই করাবো না কিনা আমি আপনাকে জাস্ট স্টেট ডায়াগ্রামটা এঁকে দেখাবো, সেখান থেকে বাকি বাকি জিনিস করার দায়িত্ব আপনার, এটা আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। কারণ এই জিনিসটা প্র্যাকটিস ছাড়া কখনোই ভালো করে বোঝা যায় না, ঠিক আছে। আমি বললাম আপনি বুঝছেন, কিন্তু প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে মাথায় প্যাচ লেগে যাচ্ছে, ঠিক আছে। 101 ওভারল্যাপিং কনফিগারেশন, এটার জন্য স্টেট ডায়াগ্রাম আঁকবো, এবং এটা মুড টাইপ। ফার্স্ট অফ অল বলেন মুড টাইপ যেহেতু কয়টা স্টেট লাগবে? চারটা। কয়টা? স্যার, চারটা। 4টা, ভেরি গুড। তাহলে প্রথমে হবে ইনিশিয়াল স্টেট, স্টেট এ, ঠিক আছে, এটা আমার ইনিশিয়াল দিয়ে দিলাম। এখানে আমার জেড ইকস টু 0, কারণ আমি জানি ইনিশিয়াল আমার জেড ইকস টু 0। তারপরে বলেন তো স্টেট বি তে
স্টেট বিটা কার স্টেট হবে? ব্র্যাকেটে লিখে নিন 101। 101 পাইতে হলে প্রথমে কি পাইতে হবে? স্যার 1। একটা ওয়ান পাইতে হবে। তাহলে একটা ওয়ান যদি পাইতে হয়, এই যে একটা ওয়ানের স্টেট, এটা একটা ওয়ান। এই যে স্টেট বিটা হচ্ছে একটা মাত্র ওয়ানের স্টেট। তারপরে কোথায় যাবেন? স্টেট সি। স্টেট সি তে ওয়ান পাওয়ার পরে কি পাইতে হবে? স্যার 0। 10 পাইতে হবে। তাহলে স্টেট সি হচ্ছে 10 স্টেট। বুঝতে পারছি? লাস্টে হচ্ছে স্টেট ডি। স্টেট ডিটা কি বলেন তো? ফাইনাল যেটা, ফাইনালি আপনাকে কি পাইতে হবে? সবশেষে কি আসলে আপনি কি এক্সপেক্ট করেন সবশেষে? 101 স্যার এক্সপেক্ট করেন। 1। হ্যাঁ, 101 তাহলে এই যে স্টেট ডি হবে 101 এর স্টেট। তো চারটা স্টেট কি কি, এটা কি বুঝে গেছে? সবাই বুঝতে পারছেন এতটুকু? চারটা স্টেট কি কি হবে? স্টেট এ হচ্ছে ইনিশিয়াল স্টেট, জেড ইকুয়ালস টু 0। স্টেট বি হচ্ছে একটা মাত্র ওয়ানের স্টেট, একটা মাত্র তিন, মানে 101 পাইতে হলে সবার শুরুতে আপনাকে একটা ওয়ান তো পাইতে হবে আগে, তাই না? এই একটা ওয়ানের স্টেট। স্টেট বি তে, বি হচ্ছে কি, এই ওয়ান পাওয়ার পরে 10 পাইতে হবে, 10 স্টেট। স্টেট সি হচ্ছে 10 পাওয়ার পরে 101 পাইতে হবে, তাহলে 101 এর স্টেট। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? এটা চারটা স্টেট কি কি আমরা বুঝে পেয়ে গেছি। এবার আসেন আপনি ডাব্লিউ এর ভ্যালু কম পড়লে কি হবে না হবে। সবার আগে কি হবে? রিসেট করে দেন, ইনিশিয়ালে একটা রিসেট বাটন দিয়ে দেন, রিসেট। এবার বলেন আপনি স্টেট, আচ্ছা এটাও বলে দিই, জেড স্টেট বি তে জেড এর ভ্যালু 0, স্টেট সি তেও জেড এর ভ্যালু 0, স্টেট ডি তে গিয়ে জেড এর ভ্যালু 1 হবে। একমাত্র ডিজায়ার্ড কম্বিনেশনে যখন পৌঁছাবেন, মানে 101, ওই স্টেটটা ছাড়া বাকি সবগুলো স্টেট 0, ঠিক আছে? একমাত্র স্টেট ডি মানে 100, 100, 101 এর স্টেটটা হবে, স্টেটে গিয়ে আপনি জেড এর ভ্যালু 1 পাবেন, আউটপুটটা হাই হবে। তাহলে এবার আপনি বলেন তো যে স্টেট এ তে আছেন, স্টেট এ তে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু 0 পান, স্টেট এ তে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু 0 পান, কোন দিকে যাবেন? স্যার এতেই। কারণ আপনি ডাব্লিউ ভ্যালু 0 পেলে কোনো লাভ হচ্ছে না, প্রথমে ওয়ান পাইলে তারপরে গিয়ে আপনি ওয়ান স্টেপ বিতে যেতে পারছেন। তাহলে ডাব্লিউ ভ্যালু যখন 0 পাবেন তখন বেসিক্যালি কোনো দিকেই যাচ্ছেন না, আবার শুরু করতে হবে, ইনিশিয়াল স্টেটে লুপ ব্যাক করবে, ঠিক আছে? কিন্তু স্টেট এতে থাকা অবস্থায় যদি ডাব্লিউ ভ্যালু 1 পান, তাহলে কি, একটা মাত্র ওয়ান পেয়ে গেছেন, তাহলে একটা মাত্র ওয়ানের স্টেট হচ্ছে বি। তাহলে আপনি সোজা বিতে ট্রান্সফার হয়ে যাবেন, যে আমার এর সাথে কাজ শেষ, আমি আমার একটা মাত্র ওয়ান পেয়ে গেছি, তারপরে বি থেকে এখানে হিসাব করা শুরু করবো, ঠিক আছে? তাহলে একটা এটা থেকে আপনার যদি ডাব্লিউ ভ্যালু 1 পান, তখন আপনি স্টেট বিতে চলে যাবেন। স্টেট বিতে আসলেন এখন, স্টেট বিতে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু 0 পান, তাহলে কি হলো? স্টেট বিতে থাকা মানে কি, অলরেডি আপনার কাছে একটা ওয়ান আছে। একটা ওয়ান থাকার পরে এই অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু 0 পান, তাহলে কি হয়ে গেল? 10 হয়ে গেল না? তাহলে 10 পাইলে কই যাবেন? 10 কোনো স্টেট আছে, ডেডিকেটেড স্টেট আছে 10? স্যার সি। আছে তো, স্টেট সিটাই তো 10 ডেডিকেটেড স্টেট। তাহলে আপনি যদি স্টেট বিতে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু 0 পান, এই জিরোটা আছে না, এই জিরোটাই দেখাচ্ছে লাল কালারের, 0 পান, তাহলে আপনি স্টেট সিতে চলে গেলেন। কিন্তু হোয়াট ইফ বিতে আছেন, মানে অলরেডি আপনার কাছে একটা ওয়ান আছে, বিতে আছেন মানে ওয়ান আছে, এই অবস্থায় যদি আবার ওয়ান পান, তাহলে কি হয়ে গেল? ওয়ান ওয়ান হয়ে গেল না? ওয়ান ওয়ান হয়েছে কিনা? জি স্যার। ওয়ান ওয়ান এর কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? না স্যার। না। তাহলে একটা ওয়ান বাদ দেন, এমএসবির ওয়ানটা বাদ দেন, শুধুমাত্র ওয়ান, একটা ওয়ান, শুধুমাত্র একটা ওয়ানের কি কোনো স্টেট আছে? স্যার বি। বি। তাহলে আলটিমেটলি কোথায় যাবেন? বিতেই লুপ ব্যাক বিতে। করবেন। তাহলে স্টেট বিতে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু 1 পান, তাহলে আপনি স্টেট বিতেই থাকবেন, বিতেই থাকবেন, তাই না? আর স্টেট বিতে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু 0 পান, তাহলে স্টেট সিতে চলে গেছেন। এই যে এই জিনিসটা, এটা কি বুঝতেছেন আপনারা? এটা কিন্তু আপনি মুখস্থ করতে পারবেন না, যে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে করতেই দেখবেন এটা অটোমেটিক্যালি পারতেছেন। এবার বলেন আপনি স্টেট সিতে এসে দাঁড়াইলেন, স্টেট সিতে এসে দাঁড়ানো মানে আপনার কাছে অলরেডি ওয়ান আছে। স্টেট সিতে থাকা মানে আপনার কাছে অলরেডি ওয়ান আছে, তাহলে এই যে ওয়ান লিখে রাখলাম, সরি 10 আছে। স্টেট সিতে থাকা মানে অলরেডি আপনার কাছে 10 আছে। 10 থাকা অবস্থায় যদি আপনি 0 পান আরেকটা, তাহলে কি হইলো? 100, 100 কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? না স্যার। তাহলে 100 কোন, তাহলে বাদ, তাহলে প্রথম ওয়ানটা বাদ দিয়ে চিন্তা করেন, শুধু 00, শুধু 00 কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? না দুইটা স্যার। দুইটা জিরো নিয়ে কোনো একটা জিরো নিয়ে স্টেট আছে, একটা, ঠিক না আছে? স্যার। নাই। ও, এ তাহলে আছে। হ্যাঁ, দুইটা জিরো নিয়ে কোনো স্টেট নেই, তাহলে এটাও বাদ। তাহলে এবার প্রথম একটা জিরো বাদ দেন, শুধুমাত্র একটা জিরো নিয়ে কোনো স্টেট আছে? স্যার একটা ইনিশিয়াল স্টেট। এক্স্যাক্টলি একটা জিরো নিয়ে কোনো স্টেট নেই। তাহলে আপনি সোজা আসলে এখান থেকে যদি ডাব্লিউ ভ্যালু কখনো
মানে 1 0 থাকার পরে যদি 0 পেয়ে যান তাহলে আপনার আবার নতুন করে ইনিশিয়াল স্টেটে আসতে হবে। দেখেন খুব সহজ কিন্তু আপনি এই যে আমি যেভাবে আগাচ্ছি এভাবে যদি করতে যান আপনার একদম এই জায়গাতে ভুল করার পসিবিলিটি সুন্দর কোঠায় নেমে যাবে। এই যে আমি যেভাবে এঁকে এঁকে রাখ করতেছি আমরা এটা পেন্সিল দিয়ে রাফ করে করে যাবেন, তাহলে দেখবেন স্টেট ডায়াগ্রাম খুব সহজে পেরে সবাই যেটা আটকে যায় স্টেট ডায়াগ্রাম ভুল করে, স্টেট ডায়াগ্রাম ভুল হইতে হইতে গেলে পরে সবগুলো ভুল হয়। স্টেট ডায়াগ্রাম আমি যেভাবে দেখাচ্ছি এক্স্যাক্টলি যারা ভিডিওটা দেখবেন এইভাবেই করবেন। আমি কিভাবে করতেছি যে প্রথমে আপনার স্টেট সি যখন হিসাব করছি তখন আমি আগেই 1 0 লিখে রাখতেছি পাশে। আপনি এইভাবে লিখে রাখবেন, লিখে তারপরে বললাম যে যদি 0 পাই তাহলে 1 0 0 আসছে, তাহলে 1 0 0 এর কোনো ডেডিকেটেড আছে কিনা, নাই, তাই আমি ওয়ানটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমি কি বললাম এখন পড়ে আছে 0 0, 0 0 এর কোনো ডেডিকেটেড আছে কিনা, নাই, তাই আমি আরেকটা জিরো ফেলে দিলাম। এমএসবি থেকে ফেলে দিতে সবসময়। তারপর শুধু জিরো, শুধু জিরোরও কোনো স্টেট নাই, তারপরে তাহলে কোনো স্টেটে পড়তেছে না, চারটা স্টেটের সরি বি সি ডি কোনো স্টেট, তাহলে সোজা ইনিশিয়ালে চলে যাবে, ঠিক এভাবে চিন্তা করবেন। তাহলে আর দেখবেন যে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। এবার এগুলো পেন্সিল দিয়ে লিখে রাফ করে শেষে মুছে দিবেন পরে, ঠিক আছে। আবার আসলাম, আবার চিন্তা করেন আপনার স্টেট সিতে আছেন, মানে 1 0 আপনার কাছে আছে। এই অবস্থায় আপনি পাইলেন ওয়ান, তাহলে কি হলো? 1 0 1, 1 0 1 এর কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? ডি। ডি। সোজা ডিতে চলে যাবেন। তাহলে সিতে থাকা অবস্থায় যদি আপনার ভ্যালু ওয়ান ওয়ান পান তাহলে ডিতে যাবেন। এবার তাহলে হয়ে গেল না, সি সি এর কারবার শেষ, এবার আসেন ডিতে। সি এর কাহিনী শেষ, বুঝতে দিলাম। এবার আসেন ডিতে, ডিতে থাকা মানে আপনার কাছে অলরেডি কি আছে? ডিতে থাকা মানে অলরেডি কি আছে আপনার কাছে? 1 0 1 আছে, লিখে রাখেন এক পাশে ওয়ান 1 0। জিরো ওয়ান এক্স্যাক্টলি লিখে রাখেন এক পাশে। 1 0 1 থাকা অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু 0 পান তাহলে 1 0 1 0 হয়েছে। 1 0 1 0 এর কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? নাই, তাহলে বাদ, ওয়ানটাকে ফেলে দেন। 0 1 0 এর কোনো স্টেট বাকি আছে এখন? 0 1 0, 0 1 0 এর কোনো স্টেট আছে আপনার কাছে? এটাও নাই। না স্যার। তাহলে এই জিরোটাও বাদ। তারপর পরে আছে কি 1 0, 1 0 করে 1 0 কি ডেডিকেটেড কোনো স্টেট আছে আপনার কাছে? C. স্যার সি। সি। এই যে, তাহলে আপনি কোথায় চলে যাবেন? যদি এই অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু যদি 0 পান তাহলে আপনার কাছে হয়ে গেল, ব্যাপারটা কি হলো, আপনি 1 0 তে চলে গেলেন। বুঝানো গেছে? এটা কিন্তু আমরা ওভারল্যাপিং এর জন্য করতেছি, আপনার কি মনে আছে? আমরা কিন্তু ওভারল্যাপিং করতেছি, তাই না? ওভারল্যাপিং করতেছি দেখে আমরা সিটে গেছি। হোয়াট ইফ আমি ওভারল্যাপিং অ্যালাউ না করতাম? ওভারল্যাপিং যদি অ্যালাউ না করতাম তাহলে কি হবে? ওভারল্যাপিং এর কাহিনীটা হয় সবার শেষের স্টেটে এসে, তাই না? লাস্টের এখানে চারটা স্টেটের মধ্যে শেষের স্টেট হচ্ছে স্টেট ডি। স্টেট ডিতে এসে ওভারল্যাপিং এর কাহিনী শুরু হয়েছে। এর আগে কিন্তু ওভারল্যাপিং আপনি চিন্তা করতে হবে না। স্টেট ডিতে যখন স্টেট ডি থেকে যখন অন্যদিকে যাওয়ার চেষ্টা করবেন তখন ওভারল্যাপিংটা কনসার্ন আসবে। যদি নন ওভারল্যাপিং বলতাম তাহলে কি হতো? আমি কি বলছিলাম নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে? নন ওভারল্যাপিং হওয়া মানে কোন স্টেটে আছেন ওই যে 1 0 যে 1 0 1 যে আপনার কাছে আছে এটা হিসাবই করা লাগবে না, বাদ। ডাব্লিউ এর ভ্যালু যা পাচ্ছেন নতুন করে স্টার্ট করবেন, তাহলে ডাব্লিউ এর ভ্যালু যদি নন ওভারল্যাপিং হইতো তাহলে 1 0 1 আপনি চিন্তাই করতেন না, কারণ এটা বাদ, এটা শেষ, যা গেছে গেছে শেষ, শুধু নতুন করে শুরু দিয়ে শুরু করতেন। তাহলে 1 0 থাকা অবস্থা যদি ডাব্লিউ এর ভ্যালু 0 পেতেন, 0 পাওয়া মানে কি কোন স্টেট? ইনিশিয়াল স্টেট, কারণ জিরো ডেডিকেটেড কোনো স্টেট নাই, আপনি সিধে চলে ইনিশিয়াল স্টেটে চলে আসছেন, তাই না? নন ওভারল্যাপিং হলে আপনি এই পথে আসছেন। কিন্তু ওভারল্যাপিং হয়েছে দেখেই আপনি কোথায় যাচ্ছেন? ওভারল্যাপিং আমি অ্যালাউ করে রাখছি, ওভারল্যাপিং অ্যালাউ করছি দেখেই আপনি কোন দিকে গেছেন? এই যে 1 0 1, তখন আপনি কি এই নতুন করে যে জিরোটা পাইছেন সেটাকে আগের ওয়ানের সাথে কম্পেয়ার করেছেন, আগের সাথে ওভারল্যাপ সবগুলোর সাথে শুধু এটার সাথে না সবগুলোর সাথে কম্পেয়ার করে আসছেন, সবগুলোর সাথে ওভারল্যাপিং করে আসছেন। এই যে আগের সাথে কম্পেয়ার 1 0 1 0 ট্রাই করছেন, হয় নাই। তারপরে 0 1 0 ট্রাই করছেন, হয় নাই। তারপরে 1 0 তে আসছেন, দেখেন 1 0 থেকে এসেছেন, তাই ডাব্লিউ এসেছেন 0 তে, সিতে ব্যাক করতেছেন। এই যে ওভারল্যাপিং যে অ্যালাউ করছে এই কারণে এমনটা হয়েছে। তাহলে এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন ওভারল্যাপিং এর ইফেক্টটা? বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার আপনি দিতে আছেন মানে 1 0 1 এ আছেন, এই অবস্থায় আপনি নতুন করে ওয়ান পাইছেন। আমরা ওভারল্যাপিং করতেছি, আবারও বলতেছি ওভারল্যাপিং করতেছি, তাহলে কি হলো? ওভারল্যাপিং করতেছি যেহেতু, তাহলে আপনার 1 0 1 1 এর কোনো ডেডিকেটেড স্টেট কি আছে? নাই, 1 0 1 এর কোনো ডেডিকেটেড স্টেট নাই। তারপরে তাহলে এই ওয়ানটাকে বাদ দিয়ে দেন, তাহলে 0 1 1 0 1 এর কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? এটাও নাই। এই জিরোটাও বাদ দিয়ে ফেলে দেন। শুধু 1 1 এর কোনো স্টেট আছে আপনার কাছে? না স্যার। এটাও নাই। শুধু ওয়ানের কোনো, তাহলে এটাও বাদ দিয়ে ফেলে দেন এই ওয়ানটা, তাহলে শুধু ওয়ানের কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? স্যার বি। ডি। তাহলে আপনি এখান থেকে দিতে যাবেন। বুঝতে পারছি? এই যে স্টেট ডায়াগ্রাম হয়ে গেল।
স্টেট ডায়াগ্রাম খুব সহজ একদম। আমি যেভাবে যেভাবে করে দেখাইছি এক্স্যাক্টলি সেম প্রসিডিওর যদি ফলো করেন আপনার স্টেট ডায়াগ্রাম ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সবার আগে কয়টার স্টেট হবে সেটা আইডেন্টিফাই যদি করে ফেলতে পারেন, ফাইন। তারপরে এবার আপনি ধরে 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 এইভাবে যাবেন যে আপনার কোন সিকোয়েন্স থাকলে কোথায় যাচ্ছে, ডেডিকেটেড স্টেট থাকলে সেই ডেডিকেটেড স্টেটে যাবেন, যদি স্টেট না থাকে তাহলে আর ইনিশিয়ালে ব্যাক করবেন। তো ডেডিকেটেড স্টেট আবার অনেকগুলো ধাপে হয়। এমএসবি বাদ দিয়ে দিতে যাবেন, মনে করেন পুরো সংখ্যাটা ধরলেন পাচ্ছেন না, দেন এমএসবি বাদ দিবেন একটা একটা করে, যাওয়া যাচ্ছে কিনা এভাবে দেখবেন, ঠিক আছে? বুঝতে পারছি আপনাদেরকে? তার সবাইকে এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এটার জন্য এখানে কয়টা স্টেট? চারটা স্টেট না? তাহলে আপনার নেক্সট স্টেট বা প্রেজেন্ট স্টেট গুলো কয় বিটের হবে? 2 bit. 2 বিটেই হয়ে যাবে, তাই না? আগেরটার মতোই, আগে যা করছি তার মতোই হবে, নতুন করে কিছুই করতে হবে না। তাহলে এই যে এটা গেল 101 দিয়ে আপনার এফএসএল, মুড টাইপ এফএসএল, ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদেরকে আমি মিলি টাইপ নিয়ে একটু কথা বলে রাখি যে মিলি টাইপ কিভাবে করবেন। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট। মিলি টাইপের সাথে মুড টাইপ, যদি মুড টাইপ ধরতে পারেন মিলি টাইপটা অনেক সহজ। জাস্ট কিছু সিম্পল জিনিস মনে রাখতে হবে। মিলি টাইপের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আপনাকে মিলি টাইপের সাথে মুড টাইপের বেসিক ডিফারেন্সটা কি ছিল বলেন তো? মিলি টাইপটা ফাস্ট রেসপন্স করে, খুব ফাস্ট রেসপন্স করে, এবং মিলি টাইপে যে ক্লক পালসে ডিজায়ার্ড সিকোয়েন্স পাবেন এক্স্যাক্টলি সেম ক্লক পালসে আউটপুটটা হাই হয়ে যাবে, তাই না? তাই কি না? মনে জি করেন এই স্যার। যে এইভাবে একটা আপনাকে দিয়ে দিলাম, মনে করেন 1-1 সিকোয়েন্সটাই আমরা দেখবো, এই 1-1টাই দেখবো কিন্তু মিলি টাইপের জন্য দেখবো এখন, মিলি টাইপের জন্য দেখবো। তাহলে আপনার এই যে ক্লক, এই হচ্ছে আপনার ক্লক, এখানে হচ্ছে আপনার ডাব্লিউ, এখানে হচ্ছে জেড, এভাবে ঘর 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 করা। আহ আপনার ক্লক হচ্ছে 1, 2, 3, 4 নাম্বার ক্লক, 5 নাম্বার ক্লক, 6 নাম্বার ক্লক, এগুলো মানে ইন্টায়ার ক্লক সাইকেলের কথা বোঝানো হচ্ছে। মনে করেন ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে আপনার, শুরু করি ইয়া থেকে, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে যে 0, 0, 0, 1, 1। আর আউটপুটটাকে আমরা দিলাম, এখানে দেখালাম যে 0, এখানে দেখালাম 1, সরি, আউটপুটটাকে এখানেও 0, এখানেও 1, এখানে আবার 0, এখানেও 0, এখানে আবার 1। তাহলে এবার বলেন, আমি বলে দিলাম যে এটা 1-1 সিকোয়েন্স। কি বলে দিলাম আপনাদেরকে? এটা কোন সিকোয়েন্স বলে দিলাম? এটা 1-1 সিকোয়েন্স আপনাকে আমি বলে দিলাম। এখন বললাম যে মিলি টাইপ না মুড টাইপ, এটা আপনারা আইডেন্টিফাই করেন। তাহলে বলেন তো, আপনি দেখে কিভাবে বুঝবেন এটা মিলি টাইপ নাকি মুড টাইপ? আপনি ডাব্লিউ তে 1-1 সিকোয়েন্স খুঁজেন, যেহেতু আপনাকে আমি 1-1 বলে দিচ্ছি, তাহলে এই হচ্ছে 1-1 ডাব্লিউ এর সিকোয়েন্স, এই যে 1-1, এই যে 1-1। এই যে এই 1-1 যখন পাইছেন মানে 3 নাম্বার ক্লকে গিয়ে আপনি 1-1 পুরো ফুলফিল হয়েছে, তাই না? এই যে 3 নাম্বার, এই 3 নাম্বার মানে 1-1 পাওয়ার সাথে সাথে যে ক্লক পালসে 1-1 পেয়ে গেছেন, সেম ক্লক পালসে জেডটা কি হয়ে গেছে? হাই হয়ে গেছে না? এখানেও খেয়াল করেন, এই যে 6 নাম্বার ক্লকে গিয়ে আপনি দুটা ওয়ানের লাস্ট ওয়ানটা পেয়ে গেছেন, তাহলে সেম ক্লক পালসে জেডটা হাই হয়ে গেছে। তাহলে কাহিনী কি হলো? এটা কোন টাইপের এফএসএম হলো বলেন তো? মিলি স্যার টাইপ? মিলি। এভাবে দেখে বুঝতে পারবেন মিলি টাইপ এফএসএম কিনা, মানে মুড নাকি মিলি? বুঝতে পারবেন না এভাবে দেখে, বলেন তো? আমরা আগের জি ক্লাসে স্যার। মুড টাইপটা দেখেছি, এই ক্লাসে মিলি টাইপ দেখাই দিলাম। আচ্ছা, এবার আসেন স্টেট ডায়াগ্রামে। স্টেট ডায়াগ্রামে আর এটা গেলো একটা ডিফারেন্স যে মিলি টাইপ এফএসএম ফাস্টার। কোন সেন্সে ফাস্টার? যেই ক্লক পালসে ডিজায়ার সিকোয়েন্স পাবেন সেম ক্লক পালসে আপনার আউটপুট হয়ে যাবে সাথে সাথে, ইমিডিয়েটলি। যদি কথাই লিখে বা ডিসক্রিপশনে লিখে দেখবেন, লিখে দিবে যে আউটপুট গোজ হাই ইমিডিয়েটলি ওয়েন এভার ইট গট দ্য ডিজায়ার সিকোয়েন্স। ডিরেক্ট লাইনে লেখা থাকে, ইমিডিয়েটলি লেখা দেখলে বুঝবেন এটা আসলে মিলি টাইপ বলতেছে। আর এফএসএম এর মুড টাইপ যদি বুঝাতে চাই তখন লিখবে ডিসক্রিপশন এরকম কিছু একটা লিখবে যে আউটপুট goes high in the next cycle after getting the desired sequence. So next cycle or after getting the desired cycle মানে desired cycle পাওয়ার নেক্সট ক্লকে গিয়ে আউটপুট হাই হচ্ছে, মানে এটা মুড টাইপ বুঝে যাচ্ছে। এইভাবে ডিসক্রিপশনে থাকলে এইভাবে লেখা থাকতে পারে। আর যদি এরকম ঘর করে দেয়, ঘর করে দিলে আপনারা এইভাবে ছক দেখে দেখে বুঝে ফেলতে পারবেন, ঠিক আছে? মিলি টাইপ। এখন আসেন মিলি টাইপের এই একটা জিনিস, দুইটা ডিফারেন্স ছিল মিলি টাইপের সাথে মুড টাইপের, বেসিক ডিফারেন্স হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে ফাস্টার কাজ করে,
ফার্স্টার মানে আগে যে ক্লক পালস ডিজায়ার সিকোয়েন্স পাচ্ছেন সেম ক্লক পালস আউটপুট হাই হয়ে গেল। সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে কি বলেন তো? সেকেন্ড ডিফারেন্স হচ্ছে মিলি টাইপের আউটপুট কার উপর ডিপেন্ড করে? মুড টাইপের আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতো। মিলি টাইপে আউটপুট ডিপেন্ডস অন, এক হচ্ছে প্রেজেন্ট স্টেট, আরেকটা হচ্ছে কি কারেন্ট ইনপুট। যদি এক্সপ্রেশন দিয়ে লিখতে চাই তাহলে এই যে Y2 Y1 এর উপর ডিপেন্ড করবে আর ডাব্লিউ এর উপর ডিপেন্ড করবে। মুড টাইপে কিন্তু শুধুমাত্র Y2 Y1 এর উপর ডিপেন্ড করতো, ডাব্লিউ এর উপর ডিপেন্ড করতো না মুড টাইপের ক্ষেত্রে। কিন্তু মিলি টাইপের ক্ষেত্রে ডাব্লিউ এবং Y2 Y1 দুটোর উপর ডিপেন্ড করবে। তার মানে এখন আপনার মনে আছে কিনা জানি না, একটু আগে করে আসছি। দেখেন এই যে মুড টাইপ এফএসএম এর আউটপুট যে এক্সপ্রেশনটা জেড, সরি কাটা গেছে, আউটপুট যে এক্সপ্রেশনটা জেড এর, সেখানে কি ছিল? শুধু Y2 বা Y1 লেখা ছিল, শুধু Y2 Y1, শুধু ওয়াই টু শুধু Y2 আর ওয়াই এর ফাংশন, এই যে জেড এর ফাংশন অফ Y2 Y1। তাহলে মিলি টাইপের ক্ষেত্রে এটা আর থাকবে না। মিলি টাইপের ক্ষেত্রে কি হয়ে যাবে? আউটপুটটাও নেক্সট স্টেট যেরকম আপনার Y2 Y1 ডাব্লিউ এর উপর ডিপেন্ড করতো, এই মিলি টাইপেও দেখবেন সেম জিনিসই হবে, আউটপুটটা এর উপর ডিপেন্ড করে। আচ্ছা জাস্ট মিনিট, একটু আমি আমার একটা কল আসছে, আমি just আসছি, হ্যাঁ। আমি আনকি মোস্ট প্রবাবলি মানে ট্রাক টাক ধরাবো হচ্ছে জুলাইয়ের 30 তারিখের জন্য। বাট মানে আমি আপনাকে আগে বলে রাখছিলাম তো, অগাস্টের 1 তারিখ ধরে রাখি আর কি সবকিছু। কোনো কারণে যদি দেরি টেরি হয়ে যায় মানে ম্যাক্সিমাম অগাস্টের 1, ইনশাল্লাহ এরপরে মানে এরপর হওয়ার কথা না। বাট আমি চেষ্টা করবো 30 জুলাইয়ের মধ্যে ফাঁকা করে ফেলতে, বাট আমি সর্বোচ্চ যদি নেই তাহলে অগাস্ট 1 ইনশাল্লাহ, যদি ট্রাক টাক না পাই অনেক সময় পাই। হ্যাঁ মানে অগাস্ট হচ্ছে হওয়ার কথা না আর কি আন্টি। এখন যদি কোনো কারণে ট্রাক টাক নাম মিলানো যায় বা কোনো প্রবলেম হয়, তাহলে হয়তো বা 1 তারিখে যেতে পারে অগাস্টের 1, কিন্তু অগাস্টের 1 তারিখ গেলেও আমার দুপুরের আগেই শেষ হয়ে যাবে আশা করি। কারণ জিনিসটা যে কম জি। বিল বিল বলতে কোনটা জানো, ওই যে ময়লার বিলটা আন্টি? ও হ্যাঁ, জুন মাসের পানির বিল আছে। আচ্ছা, হ্যাঁ, 1400 টাকা, জি জি।
হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আর আপনারা, আমি জানি না, সরি, মাঝখানে আমার আনমিউট হয়ে গেছিল, আমার ল্যান্ডলর্ড কল দিচ্ছে, ওনার বাসায় ভাই যাই হোক, হোয়াট। তো হোপফুলি আপনাদের ডিস্টার্ব হয়নি, মাঝখানে আনমিউট হয়ে গেছিল ভুলে যাই। লেটস সি এখন, জাস্ট আর 5 মিনিট লাগবে, আমি আপনাদেরকে জাস্ট ব্রিফে একটু বলে দিই। মিলি টাইপটা আমরা আরো ডিটেলসে পড়বো পরে, বাট জাস্ট একটা ব্রিফ বলি, একটু ব্রিফ দিই আপনাদেরকে যে মিলি টাইপ আসলে কি হচ্ছে। তো মিলি টাইপের যে জিনিসটা হয়, সেটা হচ্ছে আপনাদের আউটপুটে আউটপুটটা দেখবেন এখন ডাব্লিউ এর উপরেও ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে, Y2 Y1 মানে প্রেজেন্ট স্টেট কি সেটার উপর ডিপেন্ড করেও চেঞ্জ হচ্ছে। তাহলে লেটস সি মিলি টাইপের এফএসএম এর স্টেট ডায়াগ্রামটা কেমন হয়। স্টেট ডায়াগ্রাম দেখো, আমি আবার বলছি, স্টেট অ্যাসাইন টেবিল, স্টেট টেবিল, তারপরে সার্কিট, এগুলো আপনারা এখন পারবেন। ঠিক আছে, এগুলো সহজ, এগুলো প্র্যাকটিস করতে হবে, না করলে আপনারা ধরে খাবেন। তো এগুলা স্টেট ডায়াগ্রামটা আমি বারবার দেখাচ্ছি, কারণ স্টেট ডায়াগ্রামটা মেইন, এটা ধরতে পারলে বাকিগুলো আপনারা প্র্যাকটিস করলে পারবেন। বাট স্টেট ডায়াগ্রাম যদি আমি দেখাই না দেই, আপনি কিন্তু প্র্যাকটিস করেও বুঝতে গিয়ে কষ্ট হয়ে যাবে, টাইম কনজিউমিং। ঠিক আছে, তো দেখেন 1 1 সিকোয়েন্সের জন্য মিলি টাইপ এখন আমরা স্টেট ডায়াগ্রাম করব। এখন মিলি টাইপের ক্ষেত্রে নাম্বার অফ স্টেট কত হবে? মুড টাইপে কি ছিল? নাম্বার অফ ডিজিট ইন দা সিকোয়েন্স, মানে সেখানে 2+1 করে টোটাল 3টে স্টেট নিতাম, তাই না? যদি এটা মুড টাইপের হইতো, যদি মুড টাইপ হইতো, আমরা স্টেট নাম্বার লিখতাম এটা, তাই না? আমাদের স্টেট নাম্বার হইতো এটা। বাট মিলি টাইপের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। মিলি টাইপের ক্ষেত্রে স্টেট নাম্বার বা নাম্বার অফ স্টেট হবে যতগুলা ডিজিট আছে ততগুলাই। তাহলে কয়টা ডিজিট আছে এই সিকোয়েন্সে? বলেন তো কয়টা ডিজিট আছে এখানে? স্যার দুইটা। তাহলে স্টেট সংখ্যাও দুইটা, শেষ। মানে মুড টাইপের চাইতে একটা একটা স্টেট কম হবে। এটা আরেকভাবে ভেরিফাই করা যায়, যেহেতু আপনার মিলি টাইপটা ফাস্টার দ্যান মুড টাইপ, তাহলে মুড টাইপের যে কয়টা স্টেট পাবেন তার চাইতে একটা কম স্টেট পাবেন মিলি টাইপে করলে। সেম জিনিস মুড টাইপ দিয়ে করলে যতগুলো স্টেট আসবে, মিলি টাইপ দিয়ে করলে তার চাইতে একটা কম আসবে, কারণ মিলি টাইপ ফাস্টার, একটু ফাস্ট কাজ করে। ঠিক আছে, এই তাহলে একটা জিনিস গেল। এখন তাহলে আমরা জানি আমরা দুটো স্টেট পাবো, লিখে ফেলি দুটো স্টেট কি। স্টেট এ, এটা ইনিশিয়াল, অলওয়েজ এটা ইনিশিয়ালি থাকবে, ইনিশিয়াল স্টেটই থাকবে। তারপরে কি? স্টেট বি। এখন কোশ্চেন, স্টেট বিটা আসলে কিসের স্টেট হবে? মুড টাইপ যখন করতেছিলাম, স্টেট এ হচ্ছে ইনিশিয়াল, স্টেট বি হচ্ছে একটা মাত্র ওয়ানের, স্টেট সি হচ্ছিল দুইটা মাত্র ওয়ানের স্টেট। তাহলে মিলি টাইপের ক্ষেত্রে আমার তো একটা মাত্র, এই দুইটা একটা মাত্র ওয়ান বা দুইটা ওয়ান দিয়ে দুইটা স্টেট করা সম্ভব না, কারণ আমার স্টেট ফাঁকা আছে একটা। কোনটা হবে? আচ্ছা, মিলি টাইপের জন্য যে কথাগুলো বলছি আবার আবার একটু রিপিট করি। মিলি টাইপে এক নাম্বার হচ্ছে স্টেট সংখ্যা হবে কয়টা, ডিজিট যতগুলো ততগুলো স্টেট সংখ্যা। আরেকটা বেশি বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিলি টাইপের ক্ষেত্রে ফাইনাল সিকোয়েন্সের জন্য ডেডিকেটেড কোনো স্টেট থাকবে না। আবারও বলি, মিলি টাইপ এফএসএম এ ফাইনাল সিকোয়েন্সের জন্য বা আপনার ডিজায়ার্ড সিকোয়েন্স যেটা, সেই সিকোয়েন্সের জন্য ডেডিকেটেড কোনো স্টেট থাকবে না। তাহলে কি বললাম? এই যে এটা ছিল আপনার 1 1 এর জন্য, ওভারল্যাপিং এর জন্য মুড টাইপের এফএসএম। এখানে এই যে স্টেট সি যেটা, স্টেট সিটা কিসের স্টেট বলেন তো? 1 1 এর স্টেট। এই 1 1টাই তো আপনার ডিজায়ার্ড সিকোয়েন্স ছিল, তাই না? তাহলে আপনি স্টেট মুড টাইপে 1 1 বা ডিজায়ার্ড সিকোয়েন্স যেটা, সেটার জন্য আলাদা করে একটা আলাদা ডেডিকেটেড স্টেট রাখছেন, স্টেট সি। মিলি টাইপে এই যে স্টেট সিটা থাকবে না, মানে 1 1 এর জন্য আপনার ডেডিকেটেড কোনো স্টেট থাকবে না মিলি টাইপে। কেন বলেন তো? কারণ আমি বলছি মিলি টাইপে আপনার ডিজায়ার্ড সিকোয়েন্সের জন্য ডেডিকেটেড কোনো স্টেটের দরকার নাই। মিলি টাইপটা ফাস্টার কেন, এই এখানেই ফাস্টার, মিলি টাইপটা আগেই প্রসেস করে ফেলে, আলাদা করে ডেডিকেটেড স্টেট যাওয়ার দরকার হয় না। ফাইনাল সিকোয়েন্স যেটা আপনি পাইতে চাচ্ছেন, আপনার ডিজায়ার্ড সিকোয়েন্স যেটা, ওইটা পাওয়ার জন্য আলাদা করে কোনো স্টেটে যাওয়ারই দরকার হয় না, এর আগেই ও আউটপুট হাই করে দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে জিনিস। তাহলে এটা অলওয়েজ মনে রাখবেন, মিলি টাইপের ক্ষেত্রে আপনার ডিজায়ার্ড সিকোয়েন্সের জন্য ডেডিকেটেড কোনো স্টেট দরকার নেই। তাহলে এবার বলেন, তাহলে স্টেট বিটা হচ্ছে শুধুমাত্র একটা মাত্র ওয়ানের স্টেট, তাহলে দুইটা মাত্র ওয়ানের জন্য কোনো আলাদা স্টেট হবে না। দ্যাটস ইট, সিম্পল, শেষ, এখানেই শেষ। এবার আসেন বাকিটা কিভাবে প্রসেস করি তাহলে দেখি। এটা প্রথমে রিসেট বাটন দিয়ে দিলাম ইনিশিয়ালে। তারপর বলেন, যেহেতু 1 1 পাচ্ছেন, যদি ডাব্লিউ এর ভ্যালু 0 পান তাহলে কি লুপ ব্যাক করবে। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার, মিলি টাইপের ক্ষেত্রে আউটপুটটা হাই হয়ে যাবে যখন ট্রানজিশন দেখাবেন তখনই, মানে স্টেটে পৌঁছাবে তারপরে আউটপুট হাই হবে লো হবে এরকম না, স্টেটে গিয়ে আউটপুট হাই লো হবে। যেমন মুড টাইপে যেটা হচ্ছিল, স্টেটে স্টেটে আপনি জেড ইকস টু জিরো, স্টেটের মধ্যে জেড ইকস টু জিরো, জেড ইকস টু ওয়ান লিখতেছিলেন। কিন্তু মিলি টাইপে না, মিলি টাইপে জেড এর ভ্যালু আপডেট যে হচ্ছে সেটা কোথায় দেখাবেন, এই যে ট্রানজিশন হচ্ছে সেখানে দেখাই দিবেন। এই যে জেড ইকস টু জিরো, ডাব্লিউ ইকস টু জিরো দিচ্ছেন, সেটা এতে ব্যাক করতেছেন এখনো, যে এখানে জেড ইকস টু জিরো, এই ট্রানজিশনের সময় জেড এর ভ্যালু লিখে ফেলবেন। ঠিক আছে, তারপরে খেয়াল করেন যদি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পান তাহলে কি
এই যে একটা মাত্র ওয়ান পাইছেন, ডাব্লিউ ভ্যালু ওয়ান, একটা মাত্র ওয়ানের স্টেট কোনটা, স্টেট বি, এখানে চলে গেলেন, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান পাইলেন। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান পাইলে কি হলো, একটা মাত্র ওয়ান হইলো, আপনার লাগবে দুইটা ওয়ান। তাহলে দুইটা ওয়ান না পাওয়ার আগ পর্যন্ত জেড এর ভ্যালু জিরোই থাকবে। এই যে ট্রানজিশনের সময় জেড এর ভ্যালু জিরো লিখছেন, প্রত্যেক ডাব্লিউ এর ভ্যালু যতবার ইনপুট দিবেন সেখানে জেড এর ভ্যালু আপডেট করতে হবে। মানে ডাব্লিউ এর ভ্যালু, যেহেতু আপনার মিলি টাইপটা ডাব্লিউ এর উপরও ডিপেন্ডেন্ট, কারেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, তাই কারেন্ট ইনপুট যখন আপডেট করবেন সাথে সাথে সিমুলটেনিয়াসলি পাশাপাশি আপনার জেড এর ভ্যালুটা আপডেট করতে থাকবেন। এই জন্য যতবার ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান জিরো লিখবেন ততবার আপনি জেড এর ভ্যালু আপডেট করবেন যে কি হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখেন, ইনিশিয়াল স্টেটে থাকা হচ্ছে আপনার কাছে কিছুই নাই, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান পাইছেন, তাহলে একটা মাত্র ওয়ান পাইছেন। কিন্তু একটা মাত্র ওয়ান পেলে আপনার জেড ইকুয়াল টু ওয়ান হবে না, জেড ইকুয়াল টু ওয়ান হবে যখন দুইটা ওয়ান পাবেন। তাই ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান দিয়েছেন, জেড এর ভ্যালু জিরো লিখে রাখছেন। ঠিক আছে? এটা গেল। তারপরে এবার আপনি চলে গেছেন, এবার আপনার স্টেট বিতে চলে আসেন। স্টেট বিতে থাকা মানে কি, অলরেডি আপনার কাছে একটা ওয়ান আছে। স্টেট বিতে থাকা মানে কি, অলরেডি একটা ওয়ান আপনার কাছে আছে। বিতে থাকা মানে অলরেডি একটা ওয়ান আপনার কাছে আছে, আপনি একটা ওয়ান লিখে রাখলেন, কথাটা লিখে রাখেন। তারপরে তাহলে একটা ওয়ান থাকা অবস্থায় যদি ডাব্লিউ ভ্যালু জিরো পান, তাহলে কি হলো, ওয়ান জিরো হলো। ওয়ান জিরোর জন্য কি ডেডিকেটেড কোনো স্টেট আছে আপনার কাছে? বলেন তো আছে কিনা? তো একজন রেসপন্স করেন তো, ওয়ান জিরোর জন্য কি ডেডিকেটেড কোনো নাই স্টেট আছে? স্যার। নাই। তাহলে কোথায় যাবেন? ইনিশিয়াল স্টেটে ব্যাক করবেন না, শুধু জিরোর জন্য কোনো স্টেট নেই, ওয়ান জিরো ব্যাক করবেন। তাহলে দেখেন এই ডাব্লিউ ইকুয়াল টু বিতে থাকা অবস্থায় ডাব্লিউ ইকুয়াল টু জিরো পাইছেন, ওয়ান জিরো হইলো, ওয়ান জিরোর জন্য আপনার জেড ইকুয়াল টু জিরোই থাকবে। জেড ইকুয়াল টু জিরো হলে তাহলে ইনিশিয়াল স্টেটে ব্যাক করতেন। কিন্তু স্টেট বিতে থাকা অবস্থায় মানে অলরেডি আপনার কাছে ওয়ান আছে, এই অবস্থায় যদি আপনি আরেকটা ওয়ান পেয়ে দেন, তাহলে কত হলো, সিকোয়েন্সটা কি হলো? ওয়ান ওয়ান। সিকোয়েন্সটা হলো ওয়ান ওয়ান। তাহলে জেড ইকুয়াল টু ওয়ান হবে, এটা আপনি বুঝতেছেন তাই না? আপনি এই যে এখন যদি জেড ইকুয়াল টু ওয়ান হবে আপনি বুঝতেছেন, কিন্তু কোথায় যাবেন, মানে ট্রানজিশন হয়ে কোথায় যাবেন? কোশ্চেন আসতেছে, ট্রানজিশন করে কোথায় যাবেন? আপনি বিতে আছেন, এক্স্যাক্টলি, আপনি বিতে আছেন, বিতে আছেন, মানে ওয়ান অলরেডি আপনার কাছে আছে, এরপরে আবার ওয়ান পাইছেন, বিতে থাকা ওয়ান পাইবেন, তাহলে কত হলো, ওয়ান ওয়ান। ওয়ান ওয়ানের জন্য ডেডিকেটেড কোনো স্টেট কি আপনার কাছে আছে? না স্যার। নাই স্যার। নাই। তাহলে এখন আপনি এই যে প্রথম ওয়ানটাকে বাদ দিয়ে দেন, শুধুমাত্র ওয়ান দিয়ে চিন্তা করেন, শুধুমাত্র ওয়ানের জন্য ডেডিকেটেড কোনো স্টেট আছে? স্টেট বি। স্টেট বি, এখানেই লুপ ব্যাক করবে। তাহলে জাব ইকুয়াল টু ওয়ান পাইলে আপনার টোটাল সিকোয়েন্স হবে ওয়ান ওয়ান, এবং আপনি একটা মাত্র স্টেট, কোন স্টেটে যাবেন, ওয়ানের স্টেটে যাবেন, এবং জেড ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। তাহলে এই ট্রানজিশনে আপনি জেড ইকুয়াল টু ওয়ান লিখতে পারবেন। এই হচ্ছে আপনার এই ওয়ান ওয়ানের জন্য মিলি টাইপের স্টেট ডায়াগ্রাম। তাহলে স্যার স্টেট বি এর ক্ষেত্রে জেড এর ভ্যালু একবার ওয়ান একবার জিরো হচ্ছে না? আবারও বলতেছি, মিলি টাইপে কিন্তু স্টেটে পৌঁছানোর পরে জেড এর ভ্যালু আপডেট হচ্ছে না। মিলি টাইপের ক্ষেত্রে ট্রানজিশনের সময় আউটপুটটা হাই হচ্ছে, স্টেটে পৌঁছাইছেন দেখেন তো, আমি কোথাও লিখছি স্টেটের ভিতরে জেড এর ভ্যালু আপডেট করছি কোথাও? না স্যার। আমি কোথায় লিখছি, আমি ওই যে ট্রানজিশনের সময় লিখে রাখছি, খেয়াল করেন। এই যে ট্রানজিশন হয়েছিল, যেটা মানে ইনপুট গুলো আপডেট হচ্ছে তখনই। কারণ কি, মিলি টাইপের আউটপুট কার উপর ডিপেন্ড করে, প্রেজেন্ট স্টেটের উপরও ডিপেন্ড করে, এট দ্য সেম টাইম কারেন্ট ইনপুটের উপরও ডিপেন্ড করে। কারেন্ট ইনপুট মানে যেন কে, ডাব্লিউ। বুঝতে পারছি আপনাকে? আর আপনি বলতেছেন স্টেট বি এর জন্য জেড এর ভ্যালু একবার জিরো একবার ওয়ান হচ্ছে, এটাই তো আপনার কোশ্চেন। জি স্যার। হ্যাঁ, এটা মানে বুঝছি স্যার, এখন ট্রানজিশনে চেঞ্জ হচ্ছে। ট্রানজিশনে, হ্যাঁ, কিন্তু আমি জানি আপনি কোথায় আটকাইছেন। আপনার কথা হলো তাহলে আমি স্টেট ডায়াগ্রাম কিভাবে আঁকবো, জি স্যার। তাই না? এখানে তো কোশ্চেন আপনার। হ্যাঁ হ্যাঁ sir। হ্যাঁ, স্টেট ডায়াগ্রাম কিভাবে আঁকবেন, খেয়াল করেন। আমি এখানে ছোট্ট করে একটা, সরি, স্টেট টেবিল কিভাবে আঁকবেন, ছোট করে এখানে লিখি। স্টেট টেবিলে এখন কি হবে বলেন তো, প্রেজেন্ট স্টেট লিখলেন, নেক্সট স্টেট লিখলেন, নেক্সট স্টেটের মধ্যে কি থাকবে, ডাব্লিউ এর ভ্যালু জিরো, ডাব্লিউ এর ভ্যালু ওয়ান। এই যে খেয়াল করেন, এটা তো আউটপুট। মিলি টাইপের ক্ষেত্রে আউটপুটের মধ্যেও দুইটা কলাম থাকবে, বুঝছেন? আউটপুটেও দুইটা কলাম থাকবে, ডাব্লিউ কাছে জিরোর জন্য একটা, ডাব্লিউ কাছে ওয়ানের জন্য একটা। কেন বলেন তো? কারণ আমি বলে দিছি আপনাকে যে মিলি টাইপের আউটপুটটা কার উপর ডিপেন্ড করে, প্রেজেন্ট স্টেটের উপরও ডিপেন্ড করবে, আবার নেক্সট কারেন্ট, স্টেপ। কারেন্ট না, নেক্সট না, কারেন্ট ইনপুটের উপর ডিপেন্ড স্যার করবে। ইনপুটের উপরে, জি sir। হ্যাঁ হ্যাঁ। তো আমি বলে দিছিলাম এটা কিন্তু আগেই। তার মানে ইনপুটের উপর যদি ডিপেন্ড করে তাহলে অবভিয়াসলি সেটার উপরে আপনার মানে আলাদা আলাদা করে দেখাইতে হবে যে ডিফারেন্স হলে কি কি হচ্ছে, তাই না? তাহলে আমি যদি এভাবে দেখাই যে এরকম হবে এখন। হ্যাঁ, এখন আপনি বলেন, একটা একটা করে আমরা লিখি। প্রেজেন্ট স্টেট যখন এতে গেলাম, প্রেজেন্ট স্টেট এতে থাকা অবস্থায় ডাব্লিউ কস জিরো পাইলেন, কোন স্টেটে আসলেন, নেক্সট স্টেটটা এই হইলো। আবার ডাব্লিউ কস জিরো হইলে জেড এর ভ্যালু কত হইলো, জিরোই হইলো।
তারপর আপনার জি নেক্সট, স্যার, জিরো। হ্যাঁ ডাব্লিউ ইকুয়ালস টু 1 পাইলেন, নেক্সট স্টেট কি? বি। ডাব্লিউ ইকুয়ালস টু 1 এর বি। জন্য নেক্সট স্টেট বি লিখলেন, আবার ডাব্লিউ ইকুয়ালস টু 1 হইলে আউটপুট কি, জেড এর জিরো। ভ্যালু কি, জিরো। জিরো। একসাথে আপডেট করতেছেন। তারপর আপনি প্রেজেন্ট স্টেট বিতে আসেন, বিতে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু 1 0 পান, তাহলে কোথায় যাচ্ছেন? নেক্সট স্টেট কি হচ্ছে, এ হয়ে যাচ্ছে। এ। এবং এবং এই অবস্থায় জেড এর ভ্যালু কত, এখনো জিরো। এবার বলেন, এই যে এখানে বিতে আসেন, বিতে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু যখন 1, তখন নেক্সট স্টেট কি হচ্ছে, বি থাকতেছে। স্যার এবং এই বি অবস্থায় তেই আসছে। জেড এর ভ্যালু কত হলো, ওয়ান। 1 হলো। কথা কথা বুঝাতে পারছি আপনাদেরকে? এতটুকু বুঝে গেছে? এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এবার আমাকে বলেন, তাহলে এখানে এই জিনিসটা দিয়ে আপনারা পরে আমাকে কোশ্চেন করবেন আমি জানি, আমি জাস্ট একটু হিন্টস ড্রপ করে যাই বা একটু হালকা দেখাই যায় যে ক্লাসে এগুলো আমরা আবার পড়বো, কিন্তু রেকর্ডিংটা থাকলো আর কি। বেসিক্যালি রেকর্ডিং থাকলে আপনারা দরকার হলে বেসিক জিনিস এখান থেকে একবার দেখতে পাবেন। আমি চাচ্ছি রেকর্ডিং গুলো একসাথে থাকুক, তাহলে আপনাদেরই সুবিধা। তাহলে দেখেন, স্টেট স্টেট টেবিল আমরা পেয়ে গেলাম। স্টেট টেবিল যদি পাই, এখন আপনি আমাকে বলেন তো একটা জিনিস, এখন যদি আপনি কে ম্যাপ করেন, আচ্ছা স্টেট অ্যাসাইন টেবিল আমি করলাম, এটা স্টেট অ্যাসাইন টেবিলটা আমি বের করি এখন। হ্যাঁ, স্টেট টেবিল বাদ, এখন স্টেট অ্যাসাইন টেবিল বের করলাম। স্টেট অ্যাসাইন টেবিলে আমি কি করবো, এই যে প্রেজেন্ট স্টেট যেটা, এটাকে আমি ওয়াই, বলেন তো কয় বিটের হবে প্রেজেন্ট স্টেট এখন? 2 বিট বাইনারি লাগবে না 1 বিট বাইনারিতেই হয়ে যাবে? স্যার এক বিট, কারণ দুইটা 1 বিট, স্টেজ। দুইটা স্টেট, তাহলে শুধু ওয়াই দিলাম, ওয়াই টু ওয়াই অন দেওয়ার দরকার নেই। নেক্সট স্টেট, নেক্সট স্টেট এটাকে শুধু এম দিয়ে লিখলাম, ঠিক আছে। এটার মধ্যে আমার ডাব্লিউ ইকুয়ালস টু 0, ডাব্লিউ ইকুয়ালস টু 1। ওকে, তারপর আপনার আউটপুটকে কি দিয়ে লিখবো, জেড। এখানে ডাব্লিউ ইকুয়ালস টু 0, এখানে ডাব্লিউ ইকুয়ালস টু 1। এখন আপনার কাজ কি, আপনি এখন এ কে রিপ্রেজেন্ট করবেন 0 দিয়ে, বি কে রিপ্রেজেন্ট করবেন 1 দিয়ে, মনে করেন আমি পাশাপাশি লিখে রাখি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার বলেন, যেখানে যেখানে এ দেখবেন সেখানে 0 0 বসাবেন, যেখানে যেখানে 1 দেখবেন, বি দেখবেন সেখানে সেখানে 1 বসাবেন, ঠিক আছে। তাহলে এই যে 0 1, আর এগুলো 0 0 1 1, সরি, এটা 0 হবে। তাহলে স্টেট অ্যাসাইন টেবিল কি সহজ না বলেন তো? আমি মুখে মুখে করে ফেললাম এটাকে, বুঝা গেছে? স্টেট অ্যাসাইন টেবিলটা বুঝছেন? স্টেট টেবিল থেকে স্টেট অ্যাসাইন টেবিল কিভাবে আসছে? জাস্ট এ কে আমরা যেখানে যেখানে এ দেখবো, স্টেট টেবিলে যেখানে যেখানে এ সেখানে 0 দিব, বি কে 1 দিব, আর ওই যে একটা কোন একটা জিনিস স্পেসিফিক জিনিস দিয়ে ডিনোট করে দিলাম। ডিনোট করলে সুবিধা কি, ওই যে ওয়াই এম এগুলা কেন আনতেছি, এগুলো আনলে আপনার এক্সপ্রেশনটা বের করার সময় কাজে লাগবে। হুম। এবার এখান থেকে যদি আমি কে ম্যাপ করি, এবার আমাকে বলেন এইটার আউটপুট জেড, জেডটা জেডটা কার কার ফাংশন এখানে দেখে বলেন তো? ওয়াই এর ফাংশন, আর কার ফাংশন, ডাব্লিউ এর ফাংশন, তাই না? জি ওয়াই স্যার, প্রেজেন্ট স্টেট আর হচ্ছে ইনপুট। ইনপুট, তাহলে বলেন তো কে ম্যাপ কত বাই কত কে ম্যাপ হবে? 4/2 না? ওয়াই টু তো। না, ওয়াই ওয়াই টু নাই, কিন্তু জাস্ট ওয়াই একটা মাত্র বিটে হয়ে যাচ্ছে, ও আচ্ছা, হ্যাঁ তাহলে হচ্ছে 2/2। 2/2 তেই হয়ে যাচ্ছে। কিন্তু ডিফারেন্সটা কোথায়, মুড টাইপে যখন করছিলেন তখন ডাব্লিউ ছিল না, ওয়াই টু ওয়াই ওয়ান ছিল, তখন স্টেট তিনটা হয়ে যেত। স্টেট তিনটাকে রিপ্রেজেন্ট করতে 2 বিট লাগতো, 2 বিট লাগার কারণে ওয়াই টু একটা ওয়াই ওয়ান একটা, সেখানে ডাব্লিউ ছিল না, ওইটাও 2/2 ছিল, কিন্তু সেখানে একটা ছিল ওয়াই টু আর একটা ছিল ওয়াই ওয়ান, তাই না? এই যে একটা ছিল ওয়াই টু একটা ছিল ওয়াই ওয়ান, এই যে একটা ছিল ওয়াই টু একটা ছিল ওয়াই ওয়ান, ডাব্লিউ এর কোনো কন্ট্রিবিউশন ছিল না। কেন ওয়াই টু ওয়াই ওয়ান আসছে, কারণ এখানে আপনার তিনটে স্টেট ছিল এবিসি, তিনটে স্টেটকে রিপ্রেজেন্ট করতে 2 বিটের বানিয়ে লাগছিল। দ্যাটস ওয়াই একটা বিটকে আপনি এমএসবি কে ওয়াই টু দিয়ে লিখতেছিলেন, এলএসবি কে ওয়াই ওয়ান। মিলি টাইপের ক্ষেত্রে একটা স্টেট কমে যাওয়াতে বাইনারি বিট 2 বিট লাগতেছে না, 1 বিট বাইনারিতে হয়ে যাচ্ছে। কিন্তু আবার ডাব্লিউ চলে আসছে, জেড যখন প্রকাশ করতে গেছেন তখন নতুন করে ডাব্লিউ চলে আসলো, তাই ঘুরে ফিরে 2/2 কেমএফ হচ্ছে। কিন্তু এখন ইনপুট চেঞ্জ হয়ে গেছে, ওয়াই আর ডাব্লিউ হয়ে গেছে। বুট টাইপে ওয়াই টু আর ওয়াই ওয়ান ছিল, তাই না? এখানে ওয়াই আর ডাব্লিউ দিয়ে করতে হচ্ছে। তাহলে এইভাবে কেমএফ করতে পারবেন কিনা বলেন তো? পারবেন না এইভাবে কেমএফ করতে? জি স্যার। আর নেক্সট স্টেট তো নেক্সট স্টেটে কোনো চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে না? কারণ নেক্সট স্টেট হচ্ছে অলওয়েজ, সবসময় নেক্সট স্টেট কি, মিলি টাইপ হোক মুড টাইপ হোক, অলওয়েজ নেক্সট স্টেট কার উপর ডিপেন্ড করতেছে, প্রেজেন্ট স্টেটের উপরে এবং ডাব্লিউ এর উপরে, তাই না? এই যে এখানে দেখেন নেক্সট স্টেটে অলওয়েজ কি আছে, এই যে এখানে দেখেন নেক্সট স্টেট অলওয়েজ, এই যে নেক্সট স্টেট মিলি টাইপ হোক আর মুড টাইপ, নেক্সট নেক্সট স্টেট মানে ওয়াই, নেক্সট স্টেট গুলো অলওয়েজ ডাব্লিউ আর প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে। আর জেডটা মুড টাইপের ক্ষেত্রে শুধু প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে, মিলি টাইপে প্রেজেন্ট স্টেট প্লাস কারেন্ট ইনপুট ডাব্লিউ তার উপর ডিপেন্ড করবে। তাহলে এই যে স্যার এতটুকু, এখানে নেক্সট স্টেপে ওয়াই এর একটা ভ্যালু থাকবে না, ওটাতে তো দুইটা ভ্যালু। একটাই থাকবে, তাই না? শুধু এম হ্যাঁ। থাকবে এখানে, শুধু এম। কারণ এখানে জি একটা স্যার। বিট দিয়ে প্রকাশ করছেন, এম টু আর এম ওয়ান আসবে না। এম টু এম ওয়ান আপনার আসবে না কেন? মুড টাইপের তিনটা স্টেট ছিল, তিনটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে গিয়ে 2 বিট বাইনারি লাগছিল, 2 বিট বাইনারিতে একটা বিট কে এম টু, নেক্সট স্টেটের একটা, নেক্সট স্টেটের তো 2 বিট,
M2 একটাকে দিয়ে করছেন আর একটা M1 দিয়ে করছেন, কিন্তু এখানে তো আপনার মিলি টাইপের সুবিধা হচ্ছে কি স্টেট সংখ্যা কমে যায় একটা, তাই আপনার দুই বিটের জায়গায় এক বিট দিয়ে হয়ে যাচ্ছে, যেহেতু দুইটা মাত্র স্টেট, শূন্য এক, শেষ। তাই আপনি একটা মাত্র বিট দিয়ে পাচ্ছেন, তাই শুধু M2 পাবেন এখানে, শুধু এম পাবেন, সরি। তাহলে এখানে কেম্যাপ, তাহলে বলেন তো মিলি টাইপ করতে সুবিধা নাকি এম টাইপ, মোড টাইপ করতে সুবিধা, ইমপ্লিমেন্টেশন কোনটা সহজ? মিনিটের ছোট হবে, স্টেট মিলি কম। টাইপ সহজ হবে, স্টেপ কম হবে এবং ফাস্টার হবে, তাই না? আপনার যত বেশি কম্পোনেন্ট বাড়বে তত স্লো হবে, কারণ কম্পোনেন্টের মধ্যে ডিলে আছে। তাহলে আপনার কম্পোনেন্ট সংখ্যা কমে যাচ্ছে, স্টেট সংখ্যা কমে যাচ্ছে, ইমপ্লিমেন্টেশনও কম জিনিসপাতি লাগতেছে, তাই আপনার এটা ফাস্টার। সব দিক থেকে এবার লজিক্যালি বুঝছেন কিনা, আই হোপ বুঝতে পারছেন কেন বলছিলাম মিলিটাই মানে এটার সাথে কানেক্টেড। মিলিটাই ফাস্টার কজ আসলে স্টেট সংখ্যা কম হয়, কজ ওর মধ্যে এলিমেন্ট কম লাগে ইমপ্লিমেন্ট করতে। আমি আপনাকে উল্টা করে পড়ে আসছি, আগে বলে আসছি ও ফাস্টার, তারপরে ওকে স্টেপ বাই স্টেপ বলছি যে ওর স্টেট সংখ্যা মুড টাইপের চাইতে একটা কম হয়, তারপরে সেগুলো দেখাইছি। কিন্তু কাহিনী আসলে উল্টা, কাহিনী হচ্ছে মিলি টাইপের সার্কিটের কম্পোনেন্ট কম, স্টেট সংখ্যা কম লাগে, তাই সে ফাস্টার। আপনাদের বোঝানোর জন্য এটা করছি, ঠিক আছে? তাহলে এই মিলি টাইপ আর মুড টাইপের বেসিক জিনিসগুলো কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমি জানি না, রেকর্ড হচ্ছে, আই হোপ আপনারা এগুলা দেখবেন। হ্যাঁ, এগুলো রেকর্ডেড থাকলো মিলি টাইপ মুড বেসিক জিনিস। এখন আপনাদের এগুলা বাসায় প্র্যাকটিস করা দরকার, আমি অ্যাসাইনমেন্ট 2 দিয়ে দিব, সব মিলি টাইপ আর মুড টাইপে ভরা। কিন্তু এখন এই মিলি টাইপ আর মুড টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েন্ট আসবে, এত সহজে ওয়ান ওয়ান সিকোয়েন্স আপনাকে দিবে না, 101 সিকোয়েন্স আপনাকে দিবে না, আপনাকে অনেক ঝামেলা করবে, আপনাকে আরো পেঁচাবে এটাকে, ঠিক আছে? তা আমি আপনাকে একটা কাজ করি, যেহেতু ভিডিওটা বানাচ্ছি আর একটা বার দেখাই দিই 101 এই সিকোয়েন্সটা মিলি টাইপে আপনাদেরকে একটু দেখাই দিই। আপনারা বলেন তো, খুব ফাস্ট দেখাবো, স্টেট ডায়াগ্রাম দেখাবো, আর কিছুই দেখাবো না, বাকিটা আপনারা পারবেন, কারণ আমি 101 এর জন্য সবকিছু এখানে দেখাই দিচ্ছি অলরেডি। হ্যাঁ, স্টেট অ্যাসাইন টেবিল পর্যন্ত চলে গেছি। তারপরে বলেন তো 101 এটা যদি মিলি টাইপে করতে যাই তাহলে কয়টা স্টেট লাগবে? তিনটা। 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 স্টেট এ ইনিশিয়াল দেখাই দিচ্ছি, যে দেখাই দিই। তারপরে স্টেট বি, স্টেট বি কিসের স্টেট হবে? 101 যদি ধরি একটা মাত্র স্টেট, একটা মাত্র ওয়ানের স্টেট, স্টেট বি, তাই না? তারপর লাস্ট হচ্ছে কি স্টেট সি, স্টেট সি কিসের স্টেট হবে? ওয়ান শুধুমাত্র জিরো 10 স্টেট হবে। আর 101 ফাইনাল সিকোয়েন্সের জন্য কোনো ডেডিকেটেড স্টেট নাই, এটা মিলি টাইপের স্পেশালিটি, তাই না? মিলি টাইপের স্পেশালিটি এটা, ফাইনাল সিকোয়েন্স যেটা আপনার ডিজায়ার সিকোয়েন্স যেটা, সেটার জন্য ডেডিকেটেড কোনো স্টেট দরকার নেই, মানে 101 এর জন্য কোনো স্টেট দরকার নেই। আচ্ছা এবার আসেন ডাব্লিউ, এখানে প্রথমে রিসেট করলেন, এবার বলেন ডাব্লিউ এর ভ্যালু যদি ইনিশিয়ালি 0 পান তাহলে জিরোর জন্য কোনো স্টেট আছে আপনার কাছে? নাই, স্যার। নাই, তাই আপনি ইনিশিয়ালি ব্যাক করছেন, এই অবস্থায় জেড এর ভ্যালু কত হলো? জিরো। 0। ডাব্লিউ এর ভ্যালু আপনি 1 পাইলেন, ডাব্লিউ এর ভ্যালু আপনার হাতে কিছুই নাই, শুরুই করছেন ডাব্লিউ এর ভ্যালু 1 দিয়ে, তাহলে একটা মাত্র 1 পেয়ে গেছেন, তাহলে স্টেট বি হচ্ছে একটা মাত্র 1 এর স্টেট, স্টেট বি তে আসছেন। জেড এর ভ্যালু কি হবে, হাই হবে না লো হবে? একটা মাত্র লো 1, হবে। লো হবে, কারণ আপনার ডিজায়ার সিকোয়েন্স হচ্ছে 101, যতক্ষণ না পর্যন্ত 101 আসতেছে ততক্ষণ পর্যন্ত জেড এর ভ্যালু 0 থাকবে, 0। আর এখানে ট্রানজিশনের সময় আমরা জেডটাকে আপডেট করে দিচ্ছি। তারপরে বলেন স্টেট বি, স্টেট বি তে আসেন মানে কি, লিখে রাখেন স্টেট বি তে আসেন মানে কি, অলরেডি আপনার কাছে একটা 1 আছে, এই যে এই জিনিসটা লিখে রাখাটা খুবই, লিখে লিখে করাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা যারা আমি যেভাবে করতেছি এক্স্যাক্টলি এইভাবে চিন্তা করে যদি লিখতে পারেন ভুল হওয়ার সম্ভাবনা কম। অন্যভাবে চিন্তা করতে পারেন যদি আপনি কনফিডেন্ট থাকেন আপনি পারবেন, ওটা আপনার আপ টু ইউ। কিন্তু যদি কেউ চান যে ফ্ললেস বা ভুল করার সম্ভাবনা যেন না থাকে, তাহলে আমারটা একটু স্লো বা একটু কঠিন মনে হলে আই উইল সাজেস্ট এটা একটু ফলো করেন, তাহলে প্রসেস বাই প্রসেস যাবেন, আপনি জাস্ট প্রসেসটাকে ফলো করবেন তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে স্টেট বিতে আছেন মানে আপনার কাছে অলরেডি একটা 1 আছে, একটা 1 থাকা অবস্থায় আপনি যদি এখন 0 পান, ডাব্লিউ এর ভ্যালু 0 পাইলেন, তাহলে কোথায় যাবেন? স্যার সিতে। C তে। আচ্ছা, যিনি আপনাকে মেসেজ দিন যে আপনার প্রেজেন্ট সাবমিশন আছে, আপনি চলে যেতে পারেন, বা আমার আর 2 মিনিট লাগবে, আমি এটা শেষ করে ডিরেক্ট অ্যাটেন্ডেন্সে নিয়ে ফেলবো, তাহলে দুইটা মিনিট ওয়েট করতে পারেন, তাহলেই হবে। ওকে, আর লিভ, যদি লিভ নেন তাহলে আই উইল সাজেস্ট 2 মিনিট ওয়েট করেন, এরপরে যদি না হয় তাহলে আপনি লিভ নিন, ঠিক আছে? ওকে, স্টেট বিতে আছেন মানে অলরেডি 1 আছে, এই অবস্থায় যদি আপনি ইনপুট ডাব্লিউ 0 পান তাহলে 10 পাবেন। 10 জন্য ডেডিকেটেড স্টেট আছে নাকি নাই? আছে। তো 10 জন্য ডেডিকেটেড স্টেটে চলে গেলেন এবং 10 পাইছেন মাত্র, তাহলে আপনার জেড এর ভ্যালু এখনো 0ই থাকবে, 10 সিকোয়েন্স না, আপনার ফাইনাল সিকোয়েন্স হচ্ছে 101। আচ্ছা, এখানে স্টেট বিতে আছেন মানে অলরেডি আপনার কাছে 1 আছে, এই অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু 1 পান তাহলে 1 1 হইলো, 1 1 এ ডেডিকেটেড কোন স্টেট কি আপনার কাছে আছে? না স্যার। নাই, তাহলে প্রথম ওয়ানটা বাদ দিয়ে দেন, শুধুমাত্র 1 এর জন্য কোন স্টেট আছে আপনার কাছে? স্যার এ। এ, স্যার বি। বি। বি নিজেই তো, তাই না? তাহলে এখানে লুপ ব্যাক করে দিন, ডাব্লিউ ইকুয়ালস টু 1 হইলে আপনি বিতে আসবেন, কিন্তু কিন্তু হইলো না তো, পাইছেন 1 1 এর জন্য কি কোনো মানে ফাইনাল সিকোয়েন্স হইলো না তো, তাই না? তাহলে জেড এর ভ্যালু 0 থাকবে still, তাই না?
যতক্ষণ না পর্যন্ত সবগুলা মিলে কারেন্ট স্টেট কি সেটা প্লাস ডাব্লিউ এর ভ্যালু কি পাচ্ছেন সেই পুরোটা মিলে যে সিকোয়েন্সটা পাচ্ছেন সেটা যতক্ষণ না পর্যন্ত 101 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি জেড এর ভ্যালু 1 করবেন না। এবার আপনি স্টেট সিতে আসছেন, স্টেট সিতে এসে দেখলেন আপনার এখানে অলরেডি 10 আপনার কাছে আছে, স্টেট 10 আপনার কাছে আছে। তো 10 থাকার পরে যদি আপনি 101 পান, 101 যদি পান, 101 এর জন্য ডেডিকেটেড কোন স্টেট কি আপনার কাছে আছে? না স্যার, নাই। এতটুকু বুঝে ফেলছেন, 101 পাইছেন মানে আপনার জেড এখনই হাই হয়ে জি যাবে, স্যার। এতটুকু শিওর। কিন্তু 10 কোন স্টেটে যাবে, কোন স্টেটে ট্রানজিশন। যাওয়ার পথে ট্রানজিশন কোথায় হবে সেটা আপনি জানেন না, সেটা বের করেন তারপরে ওই ট্রানজিশনে লিখে দিবেন। তাহলে 101 পাইছেন মানে ডিজায়ার সিকোয়েন্স পেয়ে গেছেন, তার মানে এখন আপনার আউটপুট হাই হবে। কিন্তু কোথায় যাবে, ট্রানজিশন হয়ে কোথায় যাবে এখন সেটা বুঝতেছেন না। 101 কোনো ডেডিকেটেড স্টেট নাই, প্রথম ওয়ানটা বাদ দেন, শুধু 01 পড়ে আছে। শুধু 01 এর কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? শুধু 01 না এর কোনো স্যার। নাই, তাহলে জিরোটা বাদ। এবার শুধু ওয়ান দিয়ে চিন্তা করেন, শুধু ওয়ান এর কোনো স্টেট আছে আপনার কাছে? B. স্যার বি। জি, তাহলে এই বিতে গেল। ডাব্লিউ কাছে যখন 1 পাবেন বিতে গেল, জেড এর ভ্যালু কি হয়ে গেল ইন দা প্রসেস, জেড এর ভ্যালু যদি হাই হয়ে গেছে এটা আগে ধরে ফেলতে হবে আপনাকে, পুরো সিকোয়েন্স ধরে বুঝে ফেলতে হবে। তাহলে 1 এখানে হয়ে গেছে, এই যে খেল খতম। এখন আপনার লাস্ট যেটা, এই অবস্থায় আপনার লাস্ট যেটা 10 আপনি আছেন মানে স্টেট সিতে আছেন, 10 আপনার কাছে আছে, এই অবস্থায় আপনি ডাব্লিউ এর ভ্যালু পেয়ে পেয়েছেন, জিরো পাইলেন, নতুন করে ডাব্লিউ এর ভ্যালু জিরো আসছে। তাহলে 100, তাহলে 100 জন্য ডাব্লিউ এর ভ্যালু কি হবে? জিরো, বুঝাই যাচ্ছে। কারণ 101 100 আপনার ডিজায়ার সিকোয়েন্স, আপনার ডিজায়ার সিকোয়েন্স হচ্ছে 101, ঠিক আছে? তাহলে 100 জন্য কোনো স্টেট আছে আপনার কাছে? না স্যার। নাই। তাহলে প্রথম ওয়ানটা বাদ দিয়ে দেন, এমএসবির ওয়ানটা বাদ। তারপরে 00 জন্য কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? না স্যার। নাই, এটাও বাদ। তাহলে শুধু জিরোর জন্য কোনো স্টেট আছে ডেডিকেটেড? নাই, এটাও বাদ। তাহলে কোনো না স্টেট যদি নাই তাহলে কোথায় যাবেন? ইনিশিয়ালে ব্যাক স্যার। করবেন, শেষ স্টেট ডায়াগ্রাম ডান। তাহলে 101 এর জন্য মিলি টাইপ স্টেট ডায়াগ্রাম হয়ে গেল, এবং এটা ওভারল্যাপিং হয়েছে বেসিক্যালি, তাই না? আমরা ওভারল্যাপিংই করে ফেলছি কারণ এটা ওভারল্যাপিং আর নন ওভারল্যাপিং সেমই হবে, তো এটা স্যার হয়ে গেল। এটাতে তো নন ওভারল্যাপিং ওভারল্যাপিং মানে দুইটা কি পসিবল? হ্যাঁ পসিবল, অবভিয়াসলি মিলি টাইপের ওভারল্যাপিং নন ওভারল্যাপিং পসিবল, কিন্তু এই স্পেসিফিক সিকোয়েন্সের জন্য 101 এর জন্য ওভারল্যাপিং নন ওভারল্যাপিং সেমই আসতেছে, তাই না? দেখেন তো। জি স্যার, একই আসতেছে, বাট হচ্ছে এখানে স্যার ওই যে ডেডিকেটেড তো কোনো ডিজায়ার্ড স্টেট নেই। নাই, কিন্তু ওই অন দা প্রসেস, প্রসেসের মধ্যেই হবে। এই ক্ষেত্রে আবার ওভারল্যাপিং নন ওভারল্যাপিং অনেক সময়, আপনি একটা এক্সাম্পল পরের ক্লাসে দেখাবো যেখানে আপনার ডেডিকেটেড না থাকলেও ওভারল্যাপিং নন ওভারল্যাপিং এর ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও আসতে পারে। 111 এর জন্য করেন তাইলেই বুঝবেন। খেয়াল করেন 111 এর জন্য যখন করবেন তখন মানে 11 থাকা অবস্থায় একটা স্টেট হবে 11 থাকা অবস্থায় আপনি যখন নতুন করে ওয়ান পাবেন তখন কি হবে, এই যে ওয়ানের সাথে ওয়ান ওভারল্যাপ করে ঘুরে ফিরে কোথায় আসবে, সিতে আসবে। মানে ওভারল্যাপিং না করলে ওয়ান নতুন করে কাউন্ট করতে হবে, তখন বিটে যাবে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। ওটা আমি ক্লাসে দেখাবো। এখন আর এখানে অলরেডি দেরি হয়ে গেছে, তো এটাকে আর এখন ড্র্যাগ করা উচিত হবে না। আচ্ছা, মাইক ইজ নট ওয়ার্কিং, তানজিয়া তানজিম হোসেন সাফিন ফেজওয়ান, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আচ্ছা 111 এর জন্য যেটা, এটা আমি 111 এর জন্য যেটা, এটা আমি ক্লাসে আপনাদেরকে বলে দেবো, এটার জন্য রেকর্ডিং না করি, এটার জন্য রেকর্ডিং হলে বেশি দেরি হয়ে যাবে এখন, বাট আই গেস আপনারা ধরতে পারছেন জিনিসটা। তো আমি স্টপ শেয়ারিং, শেয়ার স্টপ করলাম আর রেকর্ডিংটা অফ করে দিই।